কে? আসছি আসছি। রাতে আবার কি এলো? শান্তিতে কাজটাও করতে পারবো না। ও তুই আয় আয়। কি ব্যাপার এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে এসছিস? আয় ভেতরে আয়। কি ব্যাপার তোর মুখটা এরকম লাগছে কেন? কি হয়েছে? হ্যাঁ কি হলো? চুপ করে আছিস কেন? কি হয়েছে? হাতে হাতে ওটা কি? কি কি হয়েছে? এরকম করছিস কেন? হ্যাঁ দেখ লেগে যাবে। কি করছিস? কি আরে কি করছিস এটা? মানে ছাড় আমাকে। আরে লেগে যাবে এটা হাতে। কি করছিস? ছাড়। আজ 10 দিন হলো কোনো কেস হাতে নেয়নি অলি। কেস এলেও ফিরিয়ে দিচ্ছে। আসলে কাজ থেকে একটু ব্রেক নিয়েছে সে। রোজই দুপুরে বসে সিনেমা বা ওয়েব সিরিজ দেখছে, কখনো বই পড়ছে, আর বিকেল হলেই শুভ্রর দেওয়া প্রিয় পিয়ানোটা নিয়ে বসে পড়ছে। আজও তার ব্যতিক্রম হয়নি। বিকেলে নিজের মনে পিয়ানোটা বাজাচ্ছিল অলি, তখনই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে দেখল সৌনকের ফোন। হ্যাঁ সৌনক, বলো। আরে কি খবর কি তোমার? হ্যাঁ, কাজ থেকে ব্রেক নিলে দ্যাটস ফাইন, কিন্তু বন্ধুকে ভুলে যাবে? একটা হোয়াটসঅ্যাপে গুড মর্নিং তো পাঠাতে পারো নাকি? সরি সৌনক, আসলে মোবাইল থেকে কদিন একেবারে দূরে আছি। বলো, তোমার এক্সাম কেমন হলো? ভালোই, দেখা যাক কি রেজাল্ট হয়। খুব ভালো হবে, দেখো। অ্যাডভান্স থ্যাংক ইউ ম্যাডাম। আর তোমার ছুটি কেমন চলছে? হ্যাঁ, একেবারে বিন্দাস। জানো তো, মাঝে মাঝে এই ব্রেকটা আমার দরকার। কি বলো? হ্যাঁ একদম, কিন্তু এবার যে কাজে ফিরতে হবে তোমাকে, সামবডি নিডস ইউ। কে? নতুন কোনো কেস? হ্যাঁ, একটা কেসেরই। আমার খুব ক্লোজ একজন ভাই কেসটায় অ্যাপয়েন্ট করতে চাইছে তোমাকে, বুঝলে? ও এমনি তোমার বিষয় সব কিছু জানে, আমাদের মাঝে মধ্যে গল্প হয় আর কি, ওই কেস টেসগুলো নিয়ে। তখনই তোমার কথা বলেছি ওকে। তো এবার ওর সাথেই একটা খারাপ ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, কি হয়েছে? মানে কেসটা কি? ওর দাদা একজন চিত্রশিল্পী, এখনও ব্যাচেলর, মানে ছিলেন আর কি। গত পরশুদিন মার্ডার হয়েছেন। ছবি আঁকছিলেন, তখনই পিছন থেকে কেউ এসে একটা ছুরি ঢুকিয়ে দিয়ে গেছে পিঠে। ও মাই গড! বডি পোস্টমর্টমে গেছে তো? হ্যাঁ, কালকেই গেছে। রিপোর্ট হয়তো আগামীকাল পাওয়া যাবে, বডিও কালই আসবে। তা কেসটা নেবে তো ম্যাডাম? মানে আমি কিন্তু খুব এক্সপেক্ট করছি তোমাকে এখানে। হ্যাঁ, ঠিকই বলেছ। অনেক দিন তো ব্রেক হলো, চলো এবার কাজে ফেরা যাক। লাভলি লাভলি। তাহলে কালকে চলো আমার সাথে আদ্রিতের বাড়িতে। মানে যে ভাইয়ের কথা বলছি আর কি, ওর নাম হলো আদ্রিত। আর ওর দাদা বিজন গোস্বামী, যে আর কি খুন হয়েছে। নামটা শুনেছি মনে হচ্ছে। সেটাই তো স্বাভাবিক, বিখ্যাত চিত্রশিল্পী বললাম না, দেশে বিদেশে এক্সিবিশন হয়েছে ওনার ছবিগুলো। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে সকালে চলে এসো, আমি একেবারে রেডি থাকবো। সকালে গোস্বামী বাড়িতে গিয়ে পৌঁছালো অলিয়ার সৌনক। 3 তলা সুবিশাল সেই বাড়ি, যেখানে বনেদিয়ানার ছাপ স্পষ্ট। যদিও বাড়ির লাল প্রাচীরের দেওয়াল ভেদ করে আগাছা জন্মেছে মাঝে মাঝেই, দেওয়ালের রঙেও মরচে ধরেছে।
এমনকি প্রাচীরের অনেক অংশই ভগ্নপ্রায়। দীর্ঘদিনের যত্নের অভাবেই হয়তো এই হাল। তবুও সেই বাড়ি পুরনো আভিজাত্যকে যেন বহন করে চলেছে। বাইরে বড় মেন গেট, সেখান থেকেই লোকজনের ভিড় জমেছে। অলি মেন গেটের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ বাড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সৌনাক তা দেখে বলল, এত কি দেখছো বলো তো? অনেক পুরনো বাড়ি, তা ধরো 200 বছর তো হবেই। আদ্রি তো যা বলেছে আর কি। এবারে মেনটেনেন্সের অভাবে এরকম দশা আর কি। আর কেই বা করবে মেনটেনেন্স? এত বড় বাড়ি, আর প্রাণী বলতে দুটো, এই 2 ভাই বিজন আর আদ্রিত, যাদের একজন আঁকতে ব্যস্ত আর একজন চেস খেলতে ব্যস্ত। আদ্রি চেস খেলে? স্টেট লেভেলে খেলে। লাস্ট একটা টুর্নামেন্টে সেকেন্ড হয়েছিল। আমিও খেলেছি ওর সাথে কয়েকবার, মানে এই বাড়িতে বসেই আর কি। আচ্ছা, তাহলে 2 ভাই 2 ফিল্ডে? একদমই তাই, কিন্তু একজন তো পাস্ট হয়ে গেল। যাই হোক, আরও অনেক কিছুই জানি, সব আস্তে আস্তে বলবো তোমাকে। এখন ভিতরে যাওয়া যাক। শত মানুষের ভিড় পেরিয়ে গোস্বামী বাড়ির ভেতর ঢুকল অলি আর সৌনাক। বাড়ির এক সহায়ক এসে ওদের বসতে বলল। ঘরের চারপাশের দেওয়ালগুলোতে মোহিত হয়ে দেখছিল অলি। পুরো ঘরের দেওয়াল জুড়েই কেবল অপরূপ সব ছবি টাঙানো। এ তো কিছুই না, বিজনদার ঘরে গেলে চোখ ফেরাতে পারবে না। বেস্ট ছবিগুলো তো ওখানেই আছে। সত্যিই অপূর্ব, অনবদ্য। যতই প্রশংসা করব কম হবে। এরকম একজন প্রতিভা হার নেই ভাবলেও কিরম কষ্ট হচ্ছে। এক পুরুষ কণ্ঠস্বরে ফিরে তাকালো অলি। ভালো মানুষ আর উজ্জ্বল প্রতিভার একসাথেই সমাপ্তি ঘটল ম্যাডাম। নমস্কার, আমি আদ্রিত। নমস্কার, আমি অলিভিয়া চ্যাটার্জি। আরে আপনি উঠে দাঁড়ালেন কেন? বসুন প্লিজ। এই হরিদা, শুনছো? 3টে চা দিয়ে যাও, আর সাথে স্ন্যাক্স। আরে এরকম একটা সময়ে আবার এসব কেন? আরে না না, আমি নিজেই অনেকবার চা খাই। আমি খাবো আর আপনারা খাবেন না? আর স্ন্যাক্স বলতে তেমন বেশি কিছুই নয়, অল্প একটু নেবেন। আপনার যা মনের অবস্থা, তাও আপনার এই আপ্যায়নটা আমার মনে থাকবে। আমাদের বাড়ির এটাই নিয়ম ম্যাডাম। আমার মা ঠাকুমার থেকেই শিখেছি, পরিস্থিতি যাই থাকুক অতিথিদের সেবায় কোনো ত্রুটি রাখতে নেই। আর আমি জানি আমার দাদাও এটাই চাইবে। খুব খেতে ভালোবাসতো তো। দাদার বডি কখন আসবে, ফোন করেছিলি? আজ বিকেলেই। আর পোস্টমর্টেম রিপোর্টও আজ রাতের মধ্যেই পাওয়া যাবে। ম্যাডাম, সৌনকদার থেকে আপনার কথা অনেক শুনেছি, তাই ওকে বললাম যদি আপনারা মিলে আমার দাদার কেসটা দেখেন অনেক উপকৃত হই। আমার দাদার মতো ভালো মানুষকে যে কে এভাবে মেরে ফেললো। একা মানুষ, নিজের মতো থাকতো, ছবি আঁকতো, এতে কার এত জ্বলছিল কে জানে। বাঁচতে দিল না আমার দাদাটাকে। মানুষটা আঁকার জন্য বিয়ে পর্যন্ত করেনি, আর সেই আঁকতে আঁকতেই চলে গেল। ঘটনাটা কি একটু বিস্তারিতভাবে বলবেন? মানে ঠিক কিভাবে, কখন এসব হলো? পরশু দিন, মানে সোমবার রাতে ডিনার করার পর নিজের ঘরেই ছবি আঁকছিল দাদা। আমি একবার গিয়েছিলাম তখন দাদার ঘরে, একটা বিশেষ দরকারে। দাদা ভাই, বিজি আছিস? আরে না না, কি বলবি বল না। বলছি একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলছি, বুঝলি? একটু এখানে সিগনেচার করে দে না প্লিজ। আচ্ছা দি। বাহ, কি দারুণ এঁকেছিস রে, অসাধারণ। এটা কিন্তু এক্সিবিশনে অবশ্যই পাঠাস। সে আর বলতে, তো সামনের 4 তারিখেই গোয়ায় যাবে। বাহ, আগাম শুভেচ্ছা। ধন্যবাদ ভাই, এই নে সাইন করে দিয়েছি। থ্যাংক ইউ দাদা ভাই। ঠিক আছে রে, আমি গেলাম। তুই সুন্দর করে ছবিটা শেষ কর। গুড নাইট। এরপর আমি নিজের বেডরুমে চলে যাই। তার ঠিক আধ ঘন্টা পরেই একটা চিৎকার শুনতে পাই। মনে হয় যেন দাদাভাই চিৎকারটা করলো। ছুটে যাই দাদাভাইয়ের ঘরে, আর দেখি মাটিতে শুয়ে ছটফট করছে দাদাভাই। তারপর চোখ দুটো বুজে নিল। এক হাতে তুলি আর আর এক হাতে সিগারেট ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো শরীর টরীর খারাপ করে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তারপর ধরে ওঠানোর চেষ্টা করতেই দেখি দাদাভাইয়ের জামার পিছন দিকটা ভেজা। তারপর মাটিতে তাকিয়ে দেখি রক্তের বন্যা বইছে সেখানে। দাদাভাইয়ের পিঠ থেকে নিজের হাত
হাতটা সরিয়ে দেখি দাদাভাইয়ের শরীরে লাল রক্তে ভরে গেছে আমার হাত। কিছু বুঝে উঠতে পারছিলাম না কি হয়েছে, কারণ ছুরিটা মেরে বের করে নিয়ে চলে গিয়েছিল খনি, হয়তো প্রমাণ না রাখার জন্যই। তারপর দাদাভাইয়ের নাকের কাছে হাত নিয়ে দেখি নিঃশ্বাস বন্ধ। বুকের কাছে কান নিয়ে শুনি হার্টবিটসও আর চলছে না। বুঝতে পারি দাদাভাই আর নেই। তাও ডাক্তারকে ডাকি। ডাক্তার এসে বলেন কোনো ধারালো অস্ত্র দিয়ে পিঠের মাঝখানে মারা হয়েছে, যেটা হয়তো হার্ট পর্যন্ত আঘাত করেছে, তাই স্পট ডেড। উনি পুলিশকে খবর দিতে বলেন। পুলিশ এসে বডি পোস্টমর্টেমে নিয়ে যায় আর ফরেন্সিক টিমও আসে। তারপর থেকেই দাদাভাইয়ের ডেড বডি আসার অপেক্ষা করছি। এরই মাঝে কাল সকালে সৌনকদা ফোন করেছিল, তখনই ওকে সব বলি আর আপনার সাথে কথা বলতে অনুরোধ করি। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি এসেছেন। আর আমি কেসটাও নিয়েছি। ও, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আরে আর কতবার থ্যাংক ইউ বলবেন? এটাই তো আমার কাজ। এবার খুনি ধরার পর না হয় আরেকবার বলবেন। দেখুন, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি আপনার দাদার অপরাধী ধরা পড়ে। আপনি শুধু আমায় আপনার দাদার সমস্ত ডিটেলসটা দিন। ডিটেলস বলতে কি কি জানতে চান বলুন। ওনার ব্যক্তিগত আর পেশাগত জীবন দুটোর সম্পর্কে আমি জানতে চাই। যেমন ধরুন, আপনার বাড়িতে আপনার 2 ভাই ছাড়া আর কে কে থাকে? কেউই না, এমনকি কোনো আত্মীয় স্বজনের সাথেও আমাদের ঠিক যোগাযোগ নেই। আজকাল কারই বা এত সময় থাকে বলুন তো। তা ঠিক। আচ্ছা, তাহলে দাদাকে আপনি প্রথম মাটিতে পড়ে থাকতে দেখেছেন, তাই তো? হ্যাঁ ম্যাডাম, আর হরিদা থাকে দাদাভাইয়ের পাশের ঘরে, কিন্তু ও তো ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, তাই হয়তো দাদাভাইয়ের চিৎকার শুনতে পাইনি। ওকে, আপনার দাদা ভাই তো অবিবাহিত, কোনো রিলেশনশিপে ছিলেন কি? না, দাদাভাই একেবারেই একা ছিল। আচ্ছা, কখনো কি ওনার কোনো সম্পর্ক তৈরি হয়েছিল বা কোনো মেয়ে ওনার জীবনে কখনো এসেছিল? সেটা একতরফা হলেও জানতে চাইছি। হ্যাঁ, কলেজে একজনকে ভালোবাসত দাদাভাই। নিহারিকা নাম ছিল মেয়েটার। দুজনে প্রায় 5 বছর একসাথে ছিল, তারপর ওদের ব্রেকআপ হয়ে যায়। আসলে আমার দাদাভাই ছিল একেবারেই শিল্পী গোছের মানুষ। প্রেমের থেকেও বেশি প্রাধান্য সে তার সৃষ্টিকেই দিয়েছে বরাবর। অন্যদিকে নিহারিকাদি চেয়েছিল দাদাভাই ভালো চাকরি করুক। দাদাভাইয়ের রেজাল্ট যা হয়েছিল তাতে একটা ভালো চাকরির সম্ভাবনাও ছিল। অ্যাকাউন্টসে তো খুব ভালো ছিল, কলেজের ফাইনাল ইয়ারে টপ করেছিল। কিন্তু যার হাতে তুলি আর রং মেখে থাকে সে কি আর অফিসে বসে হিসেব কষতে পারে? সম্ভবই নয়। স্বভাবতই নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিল দাদাভাই। তাতে নিহারিকাদির মন ভাঙলেও তোয়াক্কা করেনি। ভালোবাসার জন্য নিজের স্বপ্নকে কিছুতেই বিসর্জন দিতে পারেনি আমার দাদাভাই। ফলস্বরূপ নিহারিকাদি সম্পর্কে রীতি টেনেছিল। নিহারিকাদিকে দোষ দেব না। আসলে কোন মেয়েই বা এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোতে চাইবে বলুন তো? হাজব্যান্ড একটা সিকিওর চাকরি করুক, এমনটা তো সব মেয়েই চায়। ওদের সম্পর্কের ভাঙনের জন্য আমি কাউকেই দোষ দিই না। আসলে দুজনেই দুজনের জায়গায় ঠিক। আমিও তাই মনে করি। এখন এই নিহারিকা কি করেন জানা আছে কি? না, দাদার সঙ্গে ব্রেকআপের পর থেকে আমার সাথেও আর কোনো যোগাযোগ রাখেনি। আমিও আর বিরক্ত করিনি, তাই সেভাবে কিছুই জানি না আমি। দাদার এক বন্ধুর মুখে শুনেছিলাম ওর বিয়ে হয়ে গেছে, বোধহয় কলকাতার বাইরে কোথাও থাকে। এর চেয়ে বেশি কিছুই জানি না। বেশ। আর আপনার দাদার কি কোনো শত্রু আছে যে এরকম কাজ করতে পারে বলে আপনার মনে হয়? না, তেমন কাউকে তো জানি না, কিন্তু ভালো বন্ধু আছে কয়েকজন। তন্ময়দা, অভিষেকদা, সুজয়দা। আর এদের মধ্যে অভিষেকদা দাদার বেস্ট ফ্রেন্ড। ও আরও অনেক তথ্য দিতে পারে আপনাকে। আর অবশ্যই দাদার ম্যানেজার সুজয়দার সাথেও কথা বলতে পারেন। ওনাদের সাথে কিভাবে যোগাযোগ করব? আমি দুজনের নম্বরই পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আর এরা সবাই আজ বিকেলে আসবে দাদাভাইয়ের শেষ যাত্রায় সামিল হতে। আচ্ছা, আসলে আমার বিকেলে একটা অন্য কাজ আছে। আপনি তো নম্বর দেবেন বললেন, আমি বরং কথা বলে নেব। ঠিক আছে ম্যাডাম, আমার না এখনো বিশ্বাস হচ্ছে না যেটা ঘটেছে। আসলে ছোটবেলা থেকেই রহস্য গল্প করতে ভালোবাসি। মার্ডার, থ্রিলার স্টোরি আমার ফেভারিট। আর সেই আমার নিজের দাদার সাথেই কিনা
এমন একটা কাণ্ড ঘটল। আমার দাদা কিন্তু সত্যিই খুব ভালো মানুষ ছিল, বিশ্বাস করুন। আপনি তদন্ত করলেই বুঝতে পারবেন। আপনি প্লিজ নিজেকে শক্ত করুন। জানি এটা বলা সোজা, করাটা হয়তো নয়, তাও বলছি আপনি নিজেকে সামলে নিন। আর এইটুকু বিশ্বাস রাখুন, আপনার দাদার খুনি ধরা পড়বেই, আর তার উচিত শাস্তি হবে। তাহলে আমরা এখন উঠলাম। আপনার দাদার শেষকৃত্য ভালোভাবে যাক। পোস্টমর্টম রিপোর্টে কি আসলো তা দেখে নিয়ে আপনার সাথে আমি পরে আবার যোগাযোগ করব। আপনি আমার এই কার্ডটা রেখে দিন, এতে আমার নাম্বার, অ্যাড্রেস আর ইমেল আইডি লেখা আছে। আর দাদার সেই বন্ধুদের নম্বর দুটো অবশ্যই পাঠাবেন, কিন্তু আমি কথা বলে নেব। আর এই বাড়ির যারা কর্মচারী আছেন তাদের সাথেও আমি অন্য আরেকদিন এসে কথা বলবো। কর্মচারী বলতে হরিদা আর ড্রাইভার বিশুদা, আর কেউ তো সেরকম নেই ম্যাডাম। বেশ, এদের সাথেই কথা বলবো। আসি, চলো সৌনক। বাড়ি থেকে বেরিয়ে অলি বলল, বুঝলে সৌনক, কোনো সাসপেক্ট পেলাম না যাকে সন্দেহ করা যায়। এবার আদ্রির যেই বন্ধুদের কথা বললো, ওদের সাথে আগে কথা বলে দেখি কিছু পাওয়া যায় কিনা। অলি, এখনও কিন্তু অনেক কিছু জানানোর আছে তোমাকে, তাই এখনই নিরাশ হয়ে যেও না। অফিসে চলো, বলছি সব। অফিসে গিয়ে সৌনক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিল বিজন গোস্বামীর বিষয়। আচ্ছা, এই যে বিজন গোস্বামী লোকটাকে, মানে লোকটা কিন্তু একটু পাগলাটে টাইপের ছিল। অনেকবার অনেক কিছুই নিজের চোখে দেখেছি আমি। যেমন একটু উদাহরণ দাও। একবার কি হলো, ওদের সহায়ক হরিদা ব্রেকফাস্টে ব্রেডের জায়গায় ভুল করে রুটি দিয়েছিল। বিজনদা এমন ব্যবহার করেছিল তার সাথে যে হরিদা কেঁদেই ফেলে। আর একবার আদ্রিত একটা ছবির কিছু খুঁত ধরেছিল, ব্যাস তখন যা বিহেভ করলো বিজনদা। এই দাদা, তুই এত সুন্দর আঁকিস, তাই হয়তো এই খুঁতটা বড্ড চোখে পড়ছে জানিস। আমি না বলে পারছি না, কারণ তুই আরও ভালো আঁকতে পারিস বলে আমার বিশ্বাস। এই দেখ, এই গাছটা, এটা যদি বাড়ির পেছন থেকে হতো, সামনে না হয়ে, মানে এই যে এই জায়গাটায় না করে যদি তুই এইখানে করতিস, তাহলে হয়তো। শ্যাট আপ বোবান, তুই এইভাবে আমার আঁকা ছবি নিয়ে প্রশ্ন তুলতে পারিস না। তুই তুই জানিস আমি কোন লেভেলের আর্টিস্ট? হ্যাঁ, কোনো ধারণা আছে? আর এটা এটা আমার ইমাজিনেশন। এসব তুই কি করে বুঝবি? তুই তোর এই ঢপের চেস খেলকে যা যা। দেখ দাদা ভাই, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস। আমি তো তোকে জাস্ট একটা টিপস দিচ্ছিলাম। হ্যাঁ, আমি জানি তুই এসবে এক্সপার্ট, কিন্তু আমার যেটা মনে হলো ছবিটা দেখে, মানে আমার ভালো লাগাটা আমি জাস্ট বললাম তোকে। এতে কি অন্যায় করলাম আমি বুঝলাম না। আর বুঝতে হবেও না। ফার্দার আমার আঁকা ছবি নিয়ে কোনো রকম কমেন্ট করবি না তুই, ক্লিয়ার? আমি এগুলো একদম পছন্দ করি না। জানো, আমার কিন্তু খুব খারাপ লেগেছিল বিজনদার এই ব্যবহারটায়। নিজের ভাই কিছু একটা সাজেশন দিচ্ছে, তাতে এত খারাপ কথা বলবে তাকে। আসলে তুমি যেটাকে পাগলাটে স্বভাব বলছো, আমার যেন মনে হলো ওটা অহংকার। উনি আর যেই জায়গাতেই পৌঁছেছেন সেটা নিয়ে উনি গর্ববোধ করেন, আর সেই থেকেই এই অহংবোধ জন্মায়। যাই হোক, এই ছোট ছোট বিষয়গুলোতেও অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে। আর অলি, তুমি বিজনদার স্টুডেন্টের সাথেও অবশ্যই কথা বলো, ওখানেও কিছু না কিছু একটা তথ্য পাবেই। আর আদ্রিতের কাছে তুমি আরও তথ্য পেতে পারো। ব্যস্ত থাকলেও দাদার বিষয়ে ও সবটাই জানে। ঠিক আছে, আমি আদ্রিতের সাথে প্রয়োজন হলে কথা বলে নেব। অলির ফোনে একটা মেসেজ এলো। আদ্রিত ওর দাদার বন্ধু অভিষেক ও সুজয়ের নম্বর, অ্যাড্রেস পাঠিয়েছে। অভিষেককেই আগে ফোন করছি। হ্যালো, আমি অলিভিয়া চ্যাটার্জি বলছি। বিজন গোস্বামীর মার্ডার কেসটা আমি ইনভেস্টিগেশন করছি, তাই আপনাকে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, আমাকে আবার কি প্রশ্ন করবেন? আপনি তো ওনার প্রিয় বন্ধু শুনলাম, তাই ওনার ভালো মন্দ সবটাই জানবেন নিশ্চয়ই। বেশ, আজ বিজনের সৎকার হয়ে যাক, কাল প্রশ্ন করবেন। তা আমায় কোথায় যেতে হবে? আপনাকে আসতে হবে না, আমি চলে আসব কাল। তাহলে সকালে আসছি, যদি আপনি বাড়িতে থাকেন তো। হ্যাঁ, আমি বাড়িতেই থাকবো, আমার তো ওয়ার্ক ফ্রম হোম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফোনটা রেখে অলি বলল, কাল তাহলে সকাল সকাল বেরিয়ে যাব। আগে অভিষেকের সাথে কথা বলে তারপরে ঠিক করব কোথায় যাওয়া যায়। আজ পোস্টমর্টম রিপোর্টটা এলে কিন্তু আমাদের খোঁজ নিতে হবে। হ্যাঁ, আমি আজকে রাতেই আদ্রিতকে ফোন করে সবটা জেনে তোমায় জানাবো।
আর পাতিপুকুর থানায় ফোন করে যিনি কেসটার দায়িত্বে আছেন তার সাথেও কথা বলতে হবে সৌনক। আরে বাবা, আমার খেয়াল আছে অলি, আমি থানায় ঠিক ফোন করে নেব। আমি তাহলে এই বিজন গোস্বামীর বিষয়ে সোশ্যাল মিডিয়াতে একটা সার্ভে করে দেখি কি কি জানা যায়। অনেক কিছুই জানতে পারবে। ওনার ফেসবুক আর ইউটিউবে অ্যাকাউন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, চাপ নেই, বিজন গোস্বামী নামেই তো আছে। হ্যাঁ, ওই নামেই আছে, আর প্রোফাইলেও লক নেই। আমি কালই চেক করেছিলাম। ওকে, তাহলে চলো এবার কাজটা শুরু করা যাক। পরের দিন সকালেই আদ্রিত ফোন করলো সৌনককে। হ্যালো সৌনকদা, হ্যাঁ পোস্টমর্টেম রিপোর্টটা এসে গেছে, তোমরা কি একবার এসে দেখে নেবে? না, আমরা বাতিপুকুর থানায় গিয়ে কথা বলে ওখানেই দেখে নেব। আর থ্যাংক ইউ। এমনি সব ভালো হয়ে গেছে তো রে? হ্যাঁ দাদা, আসলে কাল অনেক রাতে বাড়ি ফিরেছি। এই শোনো না, তোমার ফিসটা আমাকে জানিও প্লিজ। দেখ, তুই আমার ভাইয়ের মতো। হোলির কাজ শেষ হোক, ওর পেমেন্ট কত দিতে হবে আমি সব বলে দেবো। বেশ, তাহলে জানিও। আচ্ছা রাখছি, হ্যাঁ। সকালে প্রথমে পাতিপুকুর থানায় গেল অলি আর সৌনক। ওখানে ইন্সপেক্টর দীপাঞ্জন রায়ের সাথে কথা বলল দুজনে। তিনি পোস্টমর্টেম রিপোর্টে সবটা জানালেন। পিঠে ছুরির গভীর ক্ষত পাওয়া গেছে, যেটা বুকের ফুসফুস পর্যন্ত বিস্তৃত। তার সাথে অনেকটাই রক্তপাত হয়েছে, যার জন্য বেশি সময় নেয়নি প্রাণ যেতে। আচ্ছা স্যার, আর কোনো এভিডেন্স? শুধুই একটা লাইটার ছাড়া এভিডেন্স তো তেমন কিছুই পাওয়া যায়নি। হয়তো অসাবধানবশত খুনির পকেট থেকে পড়ে গেছে, কিন্তু ওটা দিয়ে কি কিছু প্রুভ হবে? লাইটার, দেখা যাক। আর এনি ফরেন্সিক রিপোর্ট? ওনার জামা কাপড়, হাত ঘড়ি সবই পরীক্ষা হয়েছে, অল ওকে। আর ক্রাইম সিন চেক করেও কিছু পাওয়া যায়নি। আচ্ছা স্যার, রিপোর্টে মৃত্যুর টাইম কি লেখা আছে? রাত 11টা থেকে 12টার মধ্যে। স্যার, এবার বিজন গোস্বামীর ফোনের কল লিস্টটা চেক করতে হবে। আর ওনার মোবাইলটাও যদি বাজেয়াপ্ত করে নেন তাহলে খুব ভালো হয়। আমি শিওর ওখানে কিছু না কিছু তো পাওয়া যাবেই। আমারও তাই মনে হয় অলিভিয়া। আমরা কল লিস্টের কাজ অলরেডি শুরু করে দিয়েছি, পুরোটা চেক করতে একটু টাইম লাগবে। হয়ে গেলে আপনাকে জানাবো। আর মোবাইল ফোনটা তাহলে নিয়ে আসার ব্যবস্থা করছি। স্যার, প্রাথমিকভাবে তদন্ত করে যা দেখলাম তাতে আমার এটাই মনে হচ্ছে বিজন গোস্বামী মানুষটা একটু পাগলাটে টাইপের ছিল। ছবি আঁকা ছাড়া আর তেমন কিছুই করতো না, আর খুব ড্রিঙ্ক করতো। আমরা ওনার ঘরের একটা তাকে কিছু খালি বোতল দেখেছি। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখন আসি। নতুন কিছু হলে আপনাকে বরং জানাবো। আর আপনিও প্লিজ যা যা জানবেন আমাকে একটু ইনফর্ম করে দেবেন। মিলেমিশে কাজ করলে তদন্ত অনেক দ্রুত এগোবে। একদম সহমত আপনার সাথে। থানা থেকে বেরিয়ে বিজন গোস্বামীর বন্ধু অভিষেকের বাড়িতে গেল অলি আর সৌনক। অভিষেক নিজেই দরজা খুলে ওদের ভেতরে আসতে বলল। প্লিজ আপনারা বসুন, আমি একটু আসছি। 2 মিনিট পরেই অভিষেক একটা ট্রেতে 3 গ্লাস শরবত নিয়ে এসে টেবিলে রেখে বলল, আসলে আমি একা মানুষ, ঘরের কাজও নিজেই করিনি, কোনো কর্মচারী রাখিনি। এগুলো প্লিজ একটু। আরে এসবের কি দরকার ছিল আবার? না ম্যাডাম, এত গরমে অন্তত তেষ্টা তো মিটবে, তাই এইটুকু দরকার। হ্যাঁ, এবার বলুন আপনাদের কি প্রশ্ন আছে। সৌনককে তো আমি চিনি। আচ্ছা, আপনারা যে কেসটা নিয়েছেন না, এটা জেনে খুব ভালো লাগলো। অভিষেক দা, তুমি যা যা জানো আমাদের সেগুলো সব কিছু খুলে বলো তো। তুমি তো বিজনদার খুবই ক্লোজ ছিলে, আমি অন্তত তাই জানি। তাই আশা করছি কিছু গোপন তথ্য পাবো তোমার কাছে। কি পাবো না? হ্যাঁ, এটা ঠিকই বলেছো সৌনক। আমি বিজনের অত্যন্ত গোপন গল্পগুলোও জানি, যেগুলো হয়তো ওর ভাই আদ্রিতও জানে না। বলুন ম্যাডাম, আপনি কি জানতে চান? আমার প্রথম প্রশ্ন, বিজনবাবুর কি কোনো শত্রু আছে? আছে। একজন বিশেষ মানুষ আছে যে ওর জীবনে আসতে পারেনি বলে আজও আফসোস করে। যেহেতু বিজন ওকে ছেড়ে নিজের আঁকাকে বিশেষ প্রায়োরিটি দিয়েছে, এই জন্য মনের মধ্যে প্রচণ্ড রাগ পুষে রেখেছে সে। আপনি কার কথা বলছেন? নিহারিকা। আজ বিজনের এই পরিণতিতে ওই সব থেকে বেশি খুশি হবে। কিন্তু আদ্রিত বলল তিনি নাকি এখানে থাকতেনই না, বিয়ে করে কলকাতার বাইরে আছেন। হ্যাঁ, তাতে কি হয়েছে? ওখান থেকেও ও বিজনের সমস্ত কিছুর উপর নজর রাখত। আমি বিজনের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যান্ডেল করি, ওর বিভিন্ন ইভেন্টের ছবির আপডেটও দিই ওখানে।
ওর ফেসবুকের প্রোফাইল কারা ভিজিট করে সেটাও আমি চেক করি। অনেকবারই একটা কমন নাম পেয়েছি যে বারবার বিজনের প্রোফাইলটা চেক করে। মেয়েটার নাম শর্টে লেখা আছে এনডি, আর প্রোফাইল পিকচারে একটা মোনালিসার ছবি আছে। এই এনডি ফর নিহারিকা দে। ওর বর্তমান পদবি হলো দে, আর মোনালিসার ছবি নিহারিকার খুব প্রিয় ছিল। হোয়াটসঅ্যাপেও তাই আছে। এইভাবে আমি শিওর হয়েছি বিষয়টাতে। ওদের সম্পর্কের ইতি ঘটলেও একতরফে কিন্তু ইতি ঘটেনি। প্রোফাইল চেক করে বলেই যে ওনার ইন্টেনশন খারাপ সেটা তো নাও হতে পারে। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু একজন বিবাহিত মেয়ের তার এক্স প্রেমিকের উপর এত আগ্রহ কেন থাকবে? আমার মনে হয় না এতে ওর ভালো কোনো ইন্টেনশন আছে বলে। এবার আপনি এক্সপার্ট, বিষয়টা আপনি খতিয়ে দেখে নিন। তাহলে আপনি কি বলতে চাইছেন, নিহারিকা বিজনবাবুকে খুনও করতে পারেন? সেটা আমি বলিনি ম্যাডাম, কিন্তু অবশ্যই বিজনের এই পরিণতিতে ও খুশি হবে। কিন্তু ওনার তো সফট কর্নারও থাকতে পারে। হ্যাঁ, তা থাকতেই পারে, কিন্তু ওদের ব্রেকআপের পর আমাকেও কিছু কথা বলেছিল, যার জন্যই বিষয়টা ভাবাচ্ছে। একদিন সকালে আমার বাড়িতে এসেই প্রথমে ব্রেকআপের বিষয়টা আমায় জানায়। বিজন তো আমাকে কিছু বলেনি, নিহারিকার কাছেই প্রথম জানতে পারি। তারপর নিহারিকা খুব আক্ষেপ করে বলেছিল, 5 বছরের সম্পর্ক আমাদের, আর তোমার বন্ধু জাস্ট ছুঁড়ে ফেলে দিল আমাকে। আচ্ছা, ও যদি আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে পারতো এভাবে সম্পর্কটা শেষ করতে? ভালোবাসার জন্য মানুষ কি না করে। আর বিজন আঁকার জন্য ওর ভালোবাসাকে ছেড়ে দিল। আচ্ছা, একটা ভালো চাকরি করেও তো নিজের আঁকাটা চালিয়ে যেতে পারতো, বলো? ইচ্ছে থাকলে না সব হয়। আর আমি তো ওকে কখনো আঁকাটা ছাড়তে বলিনি, শুধু চেয়েছিলাম ওর সিকিউর একটা চাকরি হোক। কিন্তু না, ওর ধ্যান জ্ঞান সবই তো আঁকা। সারাদিন রং তুলি নিয়ে ব্যস্ত। অফিসে ল্যাপটপ খুললে নাকি ওর শিল্পী সত্তার অপমান হবে। আর আমাকে যে এভাবে ছেড়ে দিলে এতে আমার অপমান হয়নি অভিষেক? আমি তোমাকে বলছি যে আঁকার জন্য এরকম একটা ডিসিশনও নিল না, তুমি মিলিয়ে নিও, সেই আঁকাই ওর সব কিছু শেষ করে দেবে। সেই দিনের পর থেকে আর আমার সাথেও রিলেশনে রাখেনি। ওনার কথাগুলো অবশ্য ফেলে দেওয়া যায় না। আমি ওনার সঙ্গে একবার দেখা করে কথা বলবো, কিন্তু উনি কোথায় আছেন আপনি কি জানেন? প্রোফাইলটা তো লেখা আছে নয়ডায়, কিন্তু আমার মনে হয় ও কলকাতাতেই আছে। এটা আপনি কিভাবে বলছেন? কারণ আমার এক বন্ধু ওকে এর মধ্যে 2-3 বার দেখেছে। ওকে, দেখছি তাহলে ব্যাপারটা। আচ্ছা, আরও কেউ কি আছেন ওনার এগেনস্টে? ওনার তো স্টুডেন্টও আছে অনেক শুনলাম। তাদের সাথে কেমন সম্পর্ক ছিল ওনার? হ্যাঁ, এটা ভালো কথা জিজ্ঞেস করেছেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলার আছে। এমনি সবার সাথে বিজনের ভালোই সম্পর্ক ছিল। আমি অনেকবার ওর ক্লাস টাইমে গেছি, তাই যা দেখেছি আর কি। বেশ মজা করেই ক্লাস করাতো। কিন্তু ওর ক্লাসে একটা ছেলে আছে যে একটু ঝামেলাবাজ। নামটা ঠিক জানি না। বিজনের একটা পেন্টিংয়ের প্রতি ওর খুব নজর ছিল। অনেকবার চেয়েছিল ওর কাছে, আর বিজনের ওটা ফেভারিট পেন্টিং ছিল, কারণ নিহারিকার সামনে বসে ওটা এঁকেছিল। তাই ওটা কাউকে দেওয়ার তো প্রশ্নই ছিল না ওর কাছে। এবার বারবার দেব না বলেও ছবিটা নেওয়ার জন্য বিজনকে বিরক্ত করে যেত ছেলেটা। এই বিষয়ে টিয়া আপনাকে আরও ভালো বলতে পারবে। টিয়া বিজনের সবচেয়ে প্রিয় ছাত্রী, খুব বলতো ওর নাম বিজন। তাই ওর স্টুডেন্টদের মধ্যে এই একজনেরই নাম আমি জানি। তাহলে নিহারিকা আর টিয়া এই দুজনের সাথেই আমাকে কথা বলতে হবে। আপনি টিয়ার কন্ট্যাক্ট ডিটেলস দিতে পারবেন? না, সেটা তো জানি না। বিজনের মোবাইল থেকে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ। আর কেউ কি আছে যে বিজনবাবুর খারাপ চায়? থাকতেই পারে। এত বড় একজন চিত্রশিল্পী, যার দেশে বিদেশে কাজ হয়, তার কোথায় শত্রু লুকিয়ে আছে সেটা কল্পনাও করা যাবে না। আপনি তদন্ত করে দেখে নিন। আমি যেগুলো জানি তার সবটাই তো আপনাকে আমি বলে দিয়েছি। আর একজনের সাথে আপনি কথা বলতে পারেন, সুজয়, বিজনের ম্যানেজার কাম ফ্রেন্ড। মানে আমরা 3 জনেই একই কলেজে পড়েছি। সুজয়ই বিজনের সমস্ত কিছু সামলাতো। মানে ওই প্রফেশনাল বা ফিনান্সিয়াল বিষয়ে কোথাও কোনো গলদ থাকলে ওই ভালো বলতে পারবে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট বিষয়ও জানতে পারে। আমি ওর নাম্বারটা আপনাকে পাঠিয়ে দেব। ওকে, আমি কন্ট্যাক্ট করে নেব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এতটা সাহায্য করার জন্য। তাহলে এখন ওঠা যাক সৌনক। চলো। অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে অলি বলল, দেখেছো তো সৌনক, তাহলে ব্যাক টু ব্যাক অনেকের সাথেই আমাদের কথা বলতে হবে। নিহারিকা, টিয়া, সুজয়, আর টিয়ার কাছেই সেই ছেলেটার বিষয়ে জানতে হবে যে বিজনকে কোনো একটা ছবির জন্য বিরক্ত করত।
এছাড়া দীপাঞ্জন স্যারকেও একবার ফোন করতে হবে। তাহলে চলো ব্যাক টু ব্যাক কাজগুলো সেরে নিই। অলি আর সৌনাক অফিসে গিয়ে কাজ শুরু করে দিল। প্রথমে ইন্সপেক্টর দীপাঞ্জন রায়কে ফোন করে অলি জিজ্ঞাসা করল, স্যার বিজন গোস্বামীর মোবাইলটা নিশ্চয়ই বাজেয়াপ্ত করেছেন আপনি? হ্যাঁ, আমাদের স্টাফ ওর সমস্ত কল লিস্ট, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ফোনে যা যা আছে চেক করছে। ভালো স্যার, কিন্তু একটা দরকার ছিল। বিজন গোস্বামীর কন্ট্যাক্ট লিস্ট থেকে টিয়া নামের একটি মেয়ের নাম্বার লাগবে আমার। টিয়া? ওকে, আমি কন্ট্যাক্ট লিস্ট দেখে নিয়ে আপনাকে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ফোনটা রেখে অলি বিজন গোস্বামীর ম্যানেজার সুজয়কে ফোন করে কথা বলে নিয়ে মোবাইলটা চেক করতেই দেখল ইন্সপেক্টর দীপাঞ্জন টিয়ার নাম্বারটা পাঠিয়েছে। সৌনক, টিয়ার নাম্বার পেয়ে গেছি, আর সুজয়ের সাথেও কথা বলে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। কাল বিকেলে আমাদের অফিসে আসবে বলল। গ্রেট, তাহলে নেক্সট কাজ কি? টিয়ার সঙ্গে কথা বলতে হবে, আর এরই মাঝে নিহারিকার খোঁজ করতে হবে। কিভাবে করবে অলি? ওর ব্যাপারে তো আমরা কিছুই জানি না। ওর বাড়ির ঠিকানায় গিয়ে একবার খোঁজ নি। বাড়ির ঠিকানাটাও তো নেওয়া হয়নি। আমি আদ্রিতকে ফোন করে জেনে নিচ্ছি। আদ্রিতকে ফোন করে নিহারিকার ঠিকানা জেনে নিয়ে তারপর টিয়ার বাড়িতে পৌঁছালো অলি আর সৌনাক। পরিচয় দিতেই ওদের ঘরের ভেতর আসতে বলল টিয়া। আমার কাছে আপনারা কি জানতে চান? আপনি তো শুনলাম বিজন গোস্বামীর প্রিয় ছাত্রী। তা কতদিন হলো আঁকা শিখছেন? তা প্রায় 10 বছর তো হবেই। আমি একদম ছোট থেকেই শিখছি। 5 বছর বয়সে ভর্তি হয়েছিলাম। তাহলে তো কিছু ইনফরমেশন পেতে পারি আপনার থেকে। কেমন ইনফরমেশন? আপনার ক্লাসের সময় স্যার কেমন থাকতেন আপনাদের সঙ্গে? না মানে ওনার ব্যবহার, স্বভাব। দেখুন, এমনিতে ভালোই, কিন্তু স্যার একটু বদমেজাজি ছিলেন, একটুতেই রেগে যেতেন। আচ্ছা, কোনো স্টুডেন্টের সাথে কোনো রকম ঝামেলা ছিল ওনার? না, তেমন কিছুই তো দেখিনি। ঠিক বলছো তো টিয়া? হ্যাঁ, একদম। আমাদের সবার সাথেই স্যারের খুব ভালো সম্পর্ক ছিল। তাহলে স্টুডেন্টদের মধ্যে এমন কেউই নেই যে তোমার স্যারকে মার্ডার করতে পারবে, রাইট? ইয়েস ম্যাম, একেবারেই তাই। তাহলে বাইরের কোনো শত্রু এ কাজ করেছে বলছো? এটা আমি কি করে বলবো ম্যাম, কিন্তু স্যার এত বড় মানুষ, শত্রু তো নিশ্চয়ই আছে। ডেফিনেটলি, কিন্তু সেই একজন তো তোমার ক্লাসেরও কেউ হতে পারে, মানে তোমার ড্রয়িং ক্লাসের কেউ। না না, এটা অসম্ভব। আমার কাছে কিন্তু খবর আছে টিয়া, বিজনবাবুর একটা স্টুডেন্ট নাকি একটা ছবির জন্য ওনার সাথে খুব ঝামেলা করেছিল। ও, ওই কেসটা? আরে ও তো বিশাল পাগল একটা। যখন যেটা চাই মানে চাই, সব কিছুই যেন ওর বাবার সম্পত্তি। আরে স্যারের ওটা খুব প্রিয় ছবি, সেটা ও জানতো, তাও জেনে বুঝে স্যারকে বিরক্ত করতো। তোমার স্যার তো শেষ পর্যন্ত ছবিটা ওকে দেয়নি। না, আর দেবারও প্রশ্নই ছিল না। এটা বিশালের অকারণ জেদ ছিল মাত্র। আর সেই জেদ পূরণ না হওয়ার কারণেই হয়তো এই বিশাল কাজটা উনি ঘটিয়েছেন। কি পারে না? না না, কখনোই না। দেখুন, ও যাই করুক না কেন, কাউকে খুন করতে পারে না। এটা তুমি এত জোর দিয়ে কি করে বলছো টিয়া? দেখুন, আমি বলছি কারণ ও আমার। কিছু বলতে গিয়েও চুপ করে গেল টিয়া। ও তোমার কি কি হলো? চুপ করে গেলে কেন? কথাটা সম্পূর্ণ করো। দেখুন, ও আমার খুবই ভালো বন্ধু, তাই আমার বিশ্বাস আর যাই হোক ও কাউকে। না না, কিছুতেই না। আপনারা বেশি ভেবে ফেলেছেন। সেটা তো তদন্ত সাপেক্ষ। খুব তাড়াতাড়ি জানা যাবে যে আমরা বেশি ভেবেছি নাকি একদম ঠিক ভেবেছি। বিশালের কন্ট্যাক্ট ডিটেলসটা প্লিজ পাঠাবে কিন্তু। কেন ম্যাম? ওকে আবার কি দরকার? নিশ্চয়ই দরকার আছে। ইটস আর্জেন্ট। আমাকে হোয়াটসঅ্যাপে ওর ডিটেলসটা পাঠিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন গেলাম। পরে আবার তোমাকে দরকার হতে পারে, কন্ট্যাক্ট করব। ভালো থেকো। অলিরা চলে গেল। সারা রাস্তায় আর বিশেষ কোনো কথা বলল না অলি আর সৌনাক। কিন্তু অলিকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাওয়ার আগে সৌনাক বলল, আচ্ছা অলি, কি মনে হয় তোমার, টিয়া কি সব কিছু সত্যি বলল? জানি না, অনেক কিছু খতিয়ে দেখতে হবে সৌনক। আপাতত কাল সকালে তৈরি থেকো।
নিহারিকার বাড়ি যেতে হবে। ওকে, আমি চলে আসবো। চলো, বাই অ্যান্ড সি ইউ। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে সবে একটু ফ্রেশ হতে যাবে অলি, তখনই ওর একটা ফোন এলো। আননোন নাম্বার, কে হতে পারে? হ্যালো, কে বলছেন? কেসটা থেকে একটু দূরে থাকুন মিসেস অলিভিয়া চ্যাটার্জি, এতে আপনারই ভালো হবে। কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, ফোনটা কেটে গেল। থ্রেট কল? এ তো চিন্তার বিষয় অলি। আচ্ছা, তোমার কি মনে হয় কে হতে পারে? মনে তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু খতিয়ে না দেখে আমি কিছুই বলতে চাইছি না সৌনক। আপাতত ইন্সপেক্টর দীপাঞ্জনকে ফোন করে আমাকে নম্বরটা ট্রেস করতে হবে। যদিও ট্রেস করার সম্ভাবনা খুবই কম, তাও দেখা যাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক থাকবো, ডোন্ট ওয়ারি। তুমি জানোই তো এইসব ফাঁকা আওয়াজ আমার কাছে কোনো ম্যাটারই করে না। তোমাকে জাস্ট জানিয়ে দিলাম, বাই। ইন্সপেক্টর দীপাঞ্জনকে ফোন করে নাম্বারটা ট্রেস করতে বলল অলি। যদিও যেমনটা আশা করা যাচ্ছিল ঠিক তাই। কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর দীপাঞ্জন ফোন করে অলিকে জানালেন, মিসেস চ্যাটার্জি, অনেকবার ফোন করে দেখলাম, বলছে দ্য নাম্বার ডাজন্ট এক্সিস্ট, কোনোভাবেই ট্রেস করা যাচ্ছে না। আমিও বারবার রিং করে এটাই শুনলাম স্যার। তবে কাস্টমার কেয়ারে ফোন করে জানা গেল সিমটা দেবাশিস মজুমদারের নামে আছে। দেবাশিস মজুমদার কে হতে পারে? আমি যাদের ভাবছি এদের মধ্যে কেউ ভুয়ো নামে সিমটা নিতেই পারে, কিন্তু জানবো কিভাবে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি সাবধানে থাকবেন প্লিজ। সেরকম হলে আমরা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করছি। না না স্যার, তার কোনো দরকার নেই, আমি নিজে টেক কেয়ার করতে পারি। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। ফোনটা রেখে ফ্রেশ হয়ে একটু আরাম করে বসল অলি। আবার ওর ফোনটা বেজে উঠল। এবার এক চেনা নাম, শুভ্র। হাসি মুখে ফোনটা রিসিভ করলো সে। হ্যাঁ বলো শুভ্র, কেমন আছো? কাল তো ফোন করলে না। আমারও অবশ্য করা হয়নি। আরে আমার একটু দার্জিলিংয়ে কাজ ছিল, ওখানেই সারাটা দিন কেটে গেছে। রাতে ওখানেই ছিলাম একটা গেস্ট হাউসে, এই তো আজ সকালেই ফিরেছি। কিন্তু হঠাৎ দার্জিলিংয়ে কি কাজ তোমার? আরে ওখানে একজন বিজনেসম্যান আমাদের ডুয়ার্সে বেআইনিভাবে একটা জমি বাজেয়াপ্ত করেছেন আর কি, সেই বিষয়টাই মেটাতে গিয়েছিলাম। আমার সঙ্গে আরও দুজন স্টাফ ছিল। যাকে এসব বাদ দাও, গিয়ে কথা বলবো। আর তোমার খবর বলো, ব্রেক শেষ হলো, কাজে ফিরেছো? না ফিরে আর উপায় কি, ভেবেছিলাম 15 দিনের লম্বা ছুটি নেব, কিন্তু আমার কি আর সেই সুখ হয় গো। তবু 10 দিন যে ছুটিতে ছিলাম এটাই অনেক। যাক, তাও ভালো, একটু ব্রেক নিয়ে একদম ফুল মেজাজে এবার কাজ করো। তা কেসটা কি? বিখ্যাত চিত্রশিল্পী বিজন গোস্বামীর মার্ডার কেস। ওনার ভাই আদ্রিত আমাকে অ্যাপয়েন্ট করেছে, আর আদ্রিত সৌনকের পরিচিত, তাই ওই সৌনককে রিকোয়েস্ট করেছে আর কি আমাকে কেসটা দেওয়ার জন্য। ওকে, তাহলে জমিয়ে কেস সলভ করো, অল দ্য বেস্ট। আর হ্যাঁ, খুব সাবধানে কিন্তু। বিখ্যাত মানুষ যখন, তখন শত্রুও তেমনই থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেসব চিন্তা করো না, নিজের খেয়াল রেখো কিন্তু। বাই, হ্যান্ড মিস ইউ। মিস ইউ টু অলি, আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো বাই, টাটা। ফোনটা রেখে দিল শুভ্র। অলি কেসটার কথা চিন্তা করতে করতে চেয়ারেই শুয়ে পড়ল। পরের দিন সকাল হতেই নিহারিকার বাড়িতে অলি আর সোনাক গেল, কিন্তু সেই বাড়িতে তালা বন্ধ ছিল। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানা গেল নিহারিকার মা বাবা 2 বছর আগেই সব ছেড়ে কোথাও একটা চলে গেছেন। ওর ফোন নাম্বার জোগাড় করতে হবে সৌনক। আচ্ছা, ওনার ফেসবুক প্রোফাইল চেক করলেই তো পেয়ে যাবে। ইয়েস, ঠিক বলেছ, অভিষেক তো প্রোফাইল লিঙ্কটা পাঠিয়েছে। আচ্ছা দাঁড়াও, লেট মি চেক। প্রোফাইল চেক করে অলি বলল, সেক্রেটারির পোস্ট, কোম্পানির নাম রনিক্স। তাহলে ওর অফিস থেকেই খোঁজা শুরু হোক। আচ্ছা, এটা যদি ওর প্রোফাইল না হয় তাহলে? আরে অভিষেক তো বললো এটা ওরই প্রোফাইল। না না, আর কনফিউজ করো না, এখানে একবার খোঁজ নিয়ে দেখা যাক। ঠিক আছে, আমি ইনফর্মারকে বলে দিচ্ছি। এখন তাহলে অফিসে চলো, সোশ্যাল মিডিয়ার কাজগুলো আরামসে বসে সেরে নিই। আমার এখনও বিজনের প্রোফাইল চেক করা হয়নি, অফিসে গিয়েই বরং কাজটা করে নিই। তারপর বিকেলে তো আবার বিজনের ম্যানেজার সুজয় আসবে।
উনি আবার কি নতুন তথ্য দেন সেটাও দেখার। একদম। তারপর বিশালের সাথেও কন্ট্যাক্ট করতে হবে সৌনক, ও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সাসপেক্ট। আর টিয়া? কোনো মোটিভ পেলাম না। ইনফ্যাক্ট যাদের সাথেই কথা বলেছি কারোর কোনো মোটিভই পাইনি আমি। আর বিশালকে সাসপেক্ট ভাবছি বলেই যে ও খুনি এটা ভাবার কিন্তু কোনো রকম কারণ নেই। যাই হোক, চলো যাওয়া যাক। অফিসে গিয়ে ল্যাপটপটা খুলে বসল অলি। প্রথমে বিজন গোস্বামীর পুরো প্রোফাইলটা চেক করল, তারপর নিহারিকা রায়ের প্রোফাইলটাও ভালো করে চেক করল অলি। এদিকে সৌনাক নিহারিকার অফিসের ডিটেলস কালেক্ট করছিল নেট থেকে। অলি ল্যাপটপটা বন্ধ করে বলল, এই বিজন গোস্বামীর ফলোয়ার্স তো প্রচুর, আর এই লোকটা শুধু নিজের আঁকাই শেয়ার করতো, আর ক্যাপশনগুলোও কিন্তু মারাত্মক, মানে নিজের ঢাক নিজেই পেটাতো। কিন্তু শোনক, ওনার লাস্ট পোস্টটা তুমি দেখেছো? দেখেছি। বেঁচে থাকতে মানুষ কোনোদিনও শান্তি পায় না, তাই মৃত্যুই একমাত্র শান্তি। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এই লেখাটার মধ্যে দিয়ে কি উনি কিছু একটা হিন্ট দিচ্ছিলেন, মানে কিছু বলতে চাইছিলেন কি? হয়তো খুবই অশান্তিতে ভুগছিলেন, হয়তো কেউ এতটাই বিরক্ত করছিল ওনাকে যে উনি শান্তি খুঁজছিলেন। এই লেখাটা তারই বহিঃপ্রকাশ হতে পারে। কি বিরক্ত করতে পারে অলি? বিশাল না নিহারিকা, নাকি অন্য কেউ? দেখো, এই তিনজনের সাথে কথা বলা হয়নি এখনো, সুজয়, বিশাল আর নিহারিকা। এবার এদের সাথে কথা বলার পর আরও কেউ লিস্টে অ্যাডও হতে পারে। সবটা দেখে তবেই কিছু বলা যাবে সৌনক। তবে টিয়ার কথাবার্তায় আমি বেশ রহস্যের গন্ধ পেয়েছি, আর সেটার কারণ জানতে গেলে ওর ওপরেও কিন্তু আমাদের নজর রাখতে হবে। ইনফ্যাক্ট অনেকের ওপরেই আমাদের নজরটা রাখতে হবে সৌনক। আর আগে ওই কল লিস্টের রিপোর্টটা আসুক, তারপরে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তুমি নিহারিকার প্রোফাইল থেকে কিছু পেলে কি? না না, তেমন কিছুই না। তবে একটা মেসেজ করেছি ওকে, দেখি রিপ্লাই পাই কিনা। না হলে তো প্ল্যান বি রেডিই আছে। প্ল্যান বি? সেটা আবার কি? একটু অপেক্ষা করো, সবটা বলবো। আপাতত সুজয়ের আসার অপেক্ষা করা যাক। মে আই কাম ইন ম্যাডাম? আমি সুজয়, বিজনের ম্যানেজার কাম বন্ধু। বলুন, আপনার কি প্রশ্ন আছে? সুজয় বাবু, প্রশ্ন তো অনেকগুলোই আছে। আফটার অল আপনি বিজনের ম্যানেজার, আবার বন্ধুও। ওর কাজের দিকটা থেকে শুরু করে ব্যক্তিগত অনেক কিছুই আপনি জানতে পারেন। হ্যাঁ, তা অবশ্যই জানি। আপনি প্রশ্ন করুন। বিজনের কাজের জায়গায় সব কিছু ঠিকঠাক চলছিল তো? হ্যাঁ, এই তো সামনের মাসে প্রথমেই লন্ডন যাওয়ার কথা ছিল। একটা ওয়ার্ল্ড এক্সপো আছে ওখানে, আবার গোয়াতেও একটা এক্সিবিশন ছিল। এই সব কিছু নিয়ে বিজন খুব এক্সাইটেড ছিল। বেশ কদিন ধরে ওরা একটা ঝামেলা চলছিল, তারপরে যেন একটু শান্তি পাচ্ছিল। কিন্তু এই শান্তি যে ও চিরশান্তিতে বিলীন হতে চলেছে, এটা বোধহয় ও নিজেও ভাবতে পারেনি। আর ভাববেও বা কেন বলুন তো? ওর এত কাজ, ওর অনেক কাজ করার ছিল, অনেক কিছুই দেওয়ার কথা ছিল এই আর্টের জগৎকে। কিছুই হলো না। ওর স্বপ্নগুলো অসমাপ্তই থেকে গেল ম্যাডাম। খুবই দুঃখজনক বিষয় এটা। কিন্তু ওনার স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেলেও ওনার এই অকাল মৃত্যু যে ঘটিয়েছে তাকে শাস্তি দিয়েই তো ওনার আত্মাকে চিরশান্তি দেওয়া সম্ভব। আর তার জন্য আমাদের সব ঠিক ইনফরমেশনগুলো দেবেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তরটা আরও বিস্তারিত জানতে চাই। মানে ওনার কাজের জায়গায় যে ভালোই চলছিল সেটা তো আমি বুঝলাম, কিন্তু কোথাও বা কারোর সাথে কোনো অশান্তি, মানে বিশেষ কোনো ঝামেলা টামেলা ছিল কি না? এমনিতে তো সবার সঙ্গে সব ঠিকই ছিল। গত কয়েক মাস ওর আঁকা ছবিগুলো ব্যবসাও করেছে বেশ ভালো। তবে একটা ছবি নিয়ে একটা ক্লায়েন্টের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। আসলে বিজন ছবিটা বেচতে চায়নি, তো সেই ক্লায়েন্ট হুমকি পর্যন্ত দিয়েছিল। আচ্ছা, কি নাম তার? নামটা তো ঠিক একজন মারোয়ারি ভদ্রলোক। যদিও নামটা খাতায় লিখে রেখেছিলাম, পরে আপনাকে জানিয়ে দিচ্ছি। আর এছাড়া কারোর সঙ্গে তো কোনো... ও হ্যাঁ, ওর একটা স্টুডেন্টের সঙ্গে ওর ছবি নিয়ে ঝামেলা হয় একবার। বিশাল আগরওয়াল? হ্যাঁ, বিশালের সঙ্গে। আপনাকে কে বলল? আপনার বন্ধু অভিষেক। ও হ্যাঁ, অভিষেক বিজনের A to Z সবই জানে। ইনফ্যাক্ট আমার থেকে বেশিই জানে। আর অভিষেকের সঙ্গে যখন আপনাদের কথা হয়েই গেছে, তাহলে আমার থেকে নতুন কি আর জানবেন বলুন তো? কেন? এই যে বললেন ওই মারওয়ারি ভদ্রলোকের বিষয়টা, এটা তো অভিষেক বলেনি। হ্যাঁ, এটা ওর জানার কথা নয়ও। ও তো আর বিজনের সঙ্গে 24 ঘন্টা থাকতো না,
ওই ভদ্রলোক একদিন রাতে এসেছিলেন। কিভাবে খোঁজ পেয়েছিলেন জিজ্ঞেস করাতে বলল একটা ছেলের কাছ থেকে নাকি ঠিকানা পেয়েছেন। তারপরেই বিজনের দেওয়ালে টাঙানো পেন্টিংগুলো দেখতে লাগলেন আর হঠাৎ করেই অন্যায় আবদারটা করলেন। আরে কি করি বলেন তো, এই তো সুন্দর সুন্দর ছবি এঁকেছেন আপনি। আরে আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি कि কোনটা ছেড়ে কোনটা লিব। তাও একটা ছবি আমার बहुत पसंद লেগেছে বিজন বাবু, আর इसके लिए আপনি जो भी कीमत লিবেন আমি দিব। এই যে এই ছবিটা, বলুন এর জন্য কত লিবেন? সরি, ওইটা নট ফর সেল। আরে সে কি কথা বিজন বাবু, আমার ইতনা পছন্দ হলো আর আপনি ইমন করে বলে দিলেন। হ্যাঁ, আপনার খারাপ লাগলে সরি, কিন্তু ওই ছবিটা শুধু একটা স্মৃতির জন্য, ওটা আমি বিক্রি করতে পারবো না। ইটস পার্সোনাল। আরে তাই যদি হয় তো ও তো ছবির মানে ওটা রেখেছেন কেন? পার্সোনাল কোথায় রাখুন? দেখুন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোথায় রাখবো, তাই না? আরে না না, এটা পার্সোনাল কি করে হয়? আপনার এই তো ছবির মাঝে ওটা রেখে দিলেন যেখানে সবগুলো সেলের জন্য রাখা আছে, আর কোনো কাস্টমার পছন্দ করলে বলছেন নট ফর সেল। এ আপনি কি কথা করছেন বাবু, এটা কি মেনে নেওয়া যায়? সেটা আপনি মানবেন কি মানবেন না আপনার ইচ্ছে, কিন্তু আমি যেটা বলছি সেটাই ফাইনাল। ওটা কখনোই সেল করা যাবে না। যদি অন্য কোনো ছবি পছন্দ হয় নিন সেখান থেকে, আর না হলে আপনি আসতে পারেন। না, সে তো চলেই যাব, কিন্তু ও ছবিটা নিয়ে যাব, আর অন্য ছবি লিবার বাদ তো আসছে না। ওটা লিব মানে আমি ওটাই লিব। বলুন কত পে করব? খুব জ্বালাতন করছেন তো দেখছি। একটা কথা কতবার বলবো বলুন তো আপনাকে? ছবিটা কোনোদিন বিক্রি হবে না। আচ্ছা, আপনাদের না হিন্দিতে বলে দিচ্ছি একবার। ইয়ে তসবির কভি নেহি হাম বেচেঙ্গে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এবার? আরে বাহ, কি সুন্দর হিন্দি বললেন। অবশ্যই আপনি দেশ বিদেশ ট্যুর করেন, এতটা তো পারবেনই। ঠিক আছে, আমি লাস্ট টাইম বলছি, ছবিটা কততে দিবেন? সচ মানিয়ে আপনি যত বলবেন পেয়ে যাবেন। বলিয়ে। আবার সেই একই কথা বলছেন? আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। শুনুন, আপনি যান তো, আপনি যান, অনেক হয়েছে, দয়া করে এবার আসুন প্লিজ। তার মানে এতবার বলার পরেও আপনি দিলেন না? ঠিক আছে, कोई बात नहीं, আমি এবার যা করে লিবার করে লিব, লেকিন ও ছবিটা আমি লিয়েই ছাড়বো। আপনি দেখে লিবেন। তো এইভাবে হুমকি দিয়ে তো চলে যায়, তারপরে কখনো ফিরে আসেনি ঠিকই, কিন্তু কদিন ধরেই বিজনের ফোনে একটা করে থ্রেট কল আসছিল। আমার তো মনে হয় লোকটাই করছিল, তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই ম্যাডাম। ঠিক আছে, বিজনের আগে কল লিস্টটা আসলেই এই বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে। দেখা যাক। আচ্ছা, বিশাল তো বিজনের স্টুডেন্ট ছিল, এমনি ওর স্যারের সাথে কেমন সম্পর্ক ছিল? খুব একটা ভালো ছিল না। বিশাল একটু অন্য রকমের ছেলে ম্যাডাম। ওই স্যার যা বলবে তাই ওরকম একেবারেই নয়, নিজের মতো চলতে চাইতো। আঁকার বিষয়ও তাই। আমি অনেক সময় ঘরে বসে ল্যাপটপে কাজ করতাম, তখনই বিজনকেও স্টুডেন্টদের সঙ্গে দেখেছি কাজ করতে, তাই যতটা দেখেছি সেটাই বলছি। ধরুন কোনো আঁকায় বিশালের কোনো ভুল হয়েছে, সেটা যদি বিজন ধরিয়ে দিত, বিশালের মেজাজ বিগড়ে যেত। ও কিছুতেই ভুল করছে সেটা মানতে চাইতো না, আর এতে বিজন অবভিয়াসলি চটে যেত। একদিন তো ইনফ্যাক্ট ক্লাস থেকে বের করে বাড়িও পাঠিয়ে দিয়েছিল। আর বিশাল তখন যা রিয়াক্ট করেছিল তাতে বিজন খুব হার্ট হয়েছিল। বিশাল, এটা এইভাবে হবে না। নিজের কল্পনাকে আরও বিস্তার করো, ইমাজিনেশনটা গ্রো করো। দেখো, আমি জানি তুমি পারবে। তোমার এত সুন্দর আঁকার হাত, আর একটু ভাবো না প্লিজ। দেখো, আরও সুন্দর হবে জিনিসটা, একটু ভাবো। আপনি আমার ভুল ধরছেন স্যার। স্কুল কলেজে যে কোনো টুর্নামেন্টে আমি যখনই পার্টিসিপেট করেছি ফার্স্ট হয়েছি, আর আপনি ফার্স্ট বয়কে জ্ঞান দিচ্ছেন। বিশাল, আমি তো তোমার ভালোর জন্যই। ওরকম ভালো চাই না স্যার, যাতে আমার ইনসাল্ট হয়। বিশাল, তোমার ভালো মন্দ বলতে পারবো না, আর আমি তো তোমার খারাপের জন্য কিছু বলছি না। এটাকে তুমি মানে ইনসাল্ট করা ধরছো? এভাবে আমাকে সবার সামনে ইনসাল্টই তো করছেন আপনি স্যার। ওপস, সো কল্ড গুরু। বেরিয়ে যাও, গেট আউট ফ্রম মাই ক্লাস প্লিজ। চলে যাচ্ছি স্যার, আর কখনো আপনার এখানে টয়লেট করতেও আসবো না। যেখানে আমার ট্যালেন্টের কোনো ভ্যালু নেই সেখানে আমি থাকতেও চাই না, আর নাই আপনার ফ্রি জ্ঞান শুনতে চাই স্যার। এমনিতেও আপনি আমাকে ওই ছবিটা দেননি, তাও আমি ছিলাম এখানে।
কিন্তু আজকের পরে আর নয়। আর আমি দেখব আপনি ওই ছবিটা কতদিন নিজের কাছে রাখতে পারেন। শালা পাগল লোক একটা। কি বললে? আমি পাগল? আমি পাগল? তা নয় তো কি, পাগলই তো। আর গালিটা আপনি ডিজার্ভ করেন। যাই হোক, আপনি তো গেট আউট করেই দিয়েছেন, এবার আপনার পাগলামি আপনার বাকি স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিন। গুড বাই স্যার। ইতর ছোট লোক কথাকার, বেরো বলছি। সেদিনের পর থেকে বিশাল আর ওই বাড়িতে যায়নি, কিন্তু ও যে কথাটা বলে গিয়েছিল সেটাই আমি ভাবছি। ওই ছবিটা নিয়ে কিন্তু ওর একটা চ্যালেঞ্জ ছিল ম্যাডাম। শুনে তো সেটাই মনে হলো। আচ্ছা, আর কোনো স্টুডেন্ট বা ক্লায়েন্টের বিষয়ে কিছু? না, আর কিছুই তো বলার নেই সেরম। আর নিহারিকা, ওকে সন্দেহ হয় আপনার? আপনিও তো বিজনের বন্ধু, নিহারিকার সাথে ওনার রিলেশনশিপ আপনিও নিশ্চয়ই জানতেন। হ্যাঁ, আমরা তো একই কলেজে পড়েছি। নিহারিকার সাথে বিজনের ওই যে ব্রেকআপটা হলো, তারপর থেকেই কোনো রকম আর যোগাযোগ ছিল না। রাদার বলা যেতে পারে ও রাখেনি। তাই নিহারিকাকে সন্দেহ করার প্রশ্নই উঠছে না। হ্যাঁ, আমি মানছি নিহারিকা খুবই হার্ট হয়েছিল, কিন্তু বিজনের তো কোনো ক্ষতিও করতে পারে না, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, অনেক কিছুই বলেছে নাকি অভিষেককে। অভিষেক আমাকেও সব বলেছে। তাহলেও আমি বলছি ম্যাডাম, আমি নিহারিকাকে সন্দেহ করি না। আসলে অভিষেকের মতে নিহারিকা নাকি বিজনবাবুর ক্ষতি করতে চান, তাই আপনার মতামতটাও আমি একবার জানার চেষ্টা করছি। যাই হোক, তাহলে বিজনবাবুর ফাইন্যান্সিয়াল দিকটাতে কোনো রকম কোনো ক্রাইসিস ছিল না, তাই তো? না, একেবারেই না। আমি তো হ্যান্ডেল করতাম। আপনি খোঁজ নিয়ে দেখুন। আচ্ছা, আদ্রির ছেলেটা কেমন? কি বলছো কি? ও তো আমাদের ক্লায়েন্ট। ওর বিষয়ে এভাবে জিজ্ঞেস করছো কেন? মানে ওকেও সন্দেহ করছো নাকি? আমি আগে প্রশ্নগুলো করিনি, তোমাকে সব পরে বলছি। হ্যাঁ সুজয়, যেটা জিজ্ঞাসা করছিলাম বলুন প্লিজ। আদ্রিত খুবই ভালো ছেলে ম্যাডাম। দাদার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক ছিল। মানে দুই ভাই একেবারে রাম লক্ষ্মণ বলা যেতে পারে। ঠিক বলছেন তো? রাবণ আর বিভীষণ নয় তো? না না, একদমই নয়। আমি যতটুকু ওদের দেখেছি ওরা বেশ মিলেমিশেই থাকতো। আদ্রিত দাদাভাইকে খুব শ্রদ্ধা করত, মেনে চলতো। দাদা নাকি ওর কাছে ওর পথপ্রদর্শক। আচ্ছা, এমনও তো হতে পারে সবটাই মিথ্যে। মানে হয়তো আসলে ছবিটা অন্যরকম। হয়তো আদ্রিত ওর দাদাকে একেবারেই পছন্দ করতো না, পথের কাটা ভাবতো। না ম্যাডাম, এটা কখনোই হতে পারে না, কখনোই না। বেশ, মেনে নিলাম আপনার কথা। আর তদন্ত তো চলছেই। যদি এমন কিছু থাকেও, সত্যিটা তো সামনে আসবেই। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর নতুন কোনো তথ্য যদি আপনার মনে পড়ে অবশ্যই জানাবেন কিন্তু। আর অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। এ নিন, আমার কার্ডটা রাখুন। ওকে ম্যাডাম, আসছি। সুজয় চলে গেলে অলি সৌনককে বলল, কি বুঝলে সৌনক? এই লোকটার কথাগুলো কতটা বিশ্বাসযোগ্য? আমার তো 100% জেনুইনই মনে হলো। আর এর কথা অনুযায়ী সেই মারোয়ারি ভদ্রলোকের খোঁজ করতে হবে। তোমার কি মনে হয়, উনিও কি একজন সাসপেক্ট? অবশ্যই, কিন্তু এখানে একটা গণ্ডগোল আছে সৌনক। ওই ভদ্রলোক হঠাৎ করে এসে ওই ছবিটাই বা কেন নিতে চাইল? আমার কিন্তু এটা নর্মাল লাগছে না। আর বিশালের ব্যাপারটাও তো লজিক্যাল নয়। ওরই বা ওই ছবিটায় এমন কি ভালো লাগলো যে ওর জন্য ও ডেসপারেট হয়ে উঠল? কি আছে ওই ছবিটায়? কাল একবার আদ্রিতের সঙ্গে দেখা করতে হবে, ওই ছবিটা নিয়ে একটু কথা বলতে হবে। কি এমন আছে ওই ছবিটায় যে দুজন মানুষ এমন হামলে পড়ছে? এমনকি একজন থ্রেট অবধি দিয়ে দিল। হ্যাঁ অলি, ঠিকই বলছো। ছবিটা একবার আমাদের দেখা উচিত। আর এদিকে নিহারিকার খোঁজ কিন্তু জারি থাকবে, আর কাল বিশালের সাথেও আমাদের দেখা করতে হবে। সব হয়ে যাবে, চাপ নিও না। এখন বরং চলো বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার পথে বিশুদার দোকানে 1 কাপ কড়া করে চা খাবো। তুমি চা খাবে কেন? কফির সাথে ব্রেকআপ করলে নাকি? হ্যাঁ, আরে মাথাটা ভীষণ ধরেছে। ওকে ওকে, চলো তাহলে। আর চায়ের সাথে একটু টাও খাবো কিন্তু। হ্যাঁ, খুব খিদে পেয়েছে। পাশেই তো বিনিদির আলুর চপের দোকান। কড়া চায়ের সাথে 2টো ফুলকপি আর আলুর চপ, ওফ, জমে যাবে। সেদিন রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল অলি। হঠাৎই মাঝরাতে একটা শব্দ পেয়ে ঘুমটা ভেঙে গেল ওর। ধরফড়িয়ে উঠে আলোটা জ্বালিয়ে অলি দেখল ওর ঘরের জানালাটা খুলে গেছে। কিন্তু খুলল কি করে? বন্ধ তো করেই শুলাম আমি।
জানালার সামনে গিয়ে অলি দেখল জানালার কাঁচটা ভেঙে গেছে। তারপরই ওর পায়ে কিছু একটা বিঁধল। চমকে তাকিয়ে অলি দেখল একটা বড় পাথর। তখন ও বুঝল ওই পাথরের আঘাতেই জানালার কাঁচটা ভেঙেছে। জানালার বাইরে তাকিয়ে চারপাশটা ভালো করে দেখতে লাগলো অলি। বাইরে তো কেউ নেই। জানলাটা বন্ধ করে আরামকে দাঁড়ায় বসল সে, আর বিষয়টা গভীরভাবে চিন্তা করতে লাগলো। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ঘড়িতে তখন 1টা বেজে গেছে। এত রাতে আননোন নাম্বার? আচ্ছা, এটা ওই নাম্বারটা না তো? হ্যালো, কে? আজ ঢিল ছুঁড়েছি, এরপরে বুলেট ছুড়বো ম্যাডাম, তাই এখনো বলছি সাবধান হয়ে যান। ভালো চান তো বিজন গোস্বামীর কেসটা থেকে দূরে থাকুন, এটা ওয়ার্নিং দিলাম। ভালো থাকবেন। এই, কে বলছেন আপনি? বারবার থ্রেড দিয়ে ভেবেছেন আমি ভয় পেয়ে যাব? শুনুন, আমাকে কিন্তু আপনি এভাবে আটকাতে পারবেন না। যা করার হয় করে নিন। হ্যালো হ্যালো। পরের দিন সকালে গোস্বামী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অলি আর সৌনাক। রাস্তায় যাওয়ার পথে সৌনাককে রাতের ঘটনাটা অলি বিস্তরে জানালো। কি ব্যাপার বলো তো অলি, এরকমভাবে বারবার থ্রেট কল আসছে? এটা তো ঠিক নয়। তারপরে আবার বাড়ির জানলা দিয়ে ঢিল ছুটছে, সাহসটা ভাবো একবার। এবার তো বুলেট ছোড়ার হুমকি দিল, রীতিমতো শ্যুট করে দেবে। ছাড়ো তো, যত সব ফাঁকা আওয়াজ। আমি ওসব নিয়ে একদম ভাবছি না, কিন্তু কে করতে পারে সেটা অবশ্যই ভাবছি। দীপাঞ্জন স্যার? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ অলিভিয়া, কল লিস্ট চেক হয়ে গেছে। বিজন গোস্বামীকে লতা আগরওয়াল নামে কেউ বারবার ফোন করত। লতা আগরওয়াল? আচ্ছা, আর কোনো নাম্বার? না, আর কোনো রিপিট কল তো নেই। বাকি নাম্বারগুলো চেক করে দেখা হয়েছে, ওনার স্টুডেন্ট আর কলিগদেরই নাম্বার। আর কোনো সন্দেহজনক নাম্বার পাওয়া যায়নি। স্যার, তাহলে এই লতা আগরওয়ালের খোঁজ করা উচিত কিন্তু আমাদের। হ্যাঁ, আমরা খোঁজ শুরু করে দিয়েছি, যদিও নাম্বারটা কোনোভাবেই ট্রেস করা যাচ্ছে না, কিন্তু চেষ্টা চলছে। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন স্যার। আর এই লতা আগরওয়ালের নাম্বারটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ। রাখছি স্যার। ফোনটা রেখে অলি বলল, সৌনক, এই লতা আগরওয়াল বিশালের কেউ হয় না তো? হতেই পারে, বিশালেরও তো সারনেম এটা। আবার ওই যে থ্রেডটা দিয়েছিল মারোয়ারি ভদ্রলোক, তারও তো ওই লতা আগরওয়াল নামটার সাথে কোনো কানেকশন থাকতে পারে। যদিও ওর নামটা এখনো আমি জানি না, সুজয় পাঠাবে বলেছে, দেখা যাক, তখনই না হয় শিওর হব। তুমি কি বলতে চাইছো বলো তো অলি? এটাই যে সিমটা হয়তো লতা আগরওয়ালের নামে আছে, কিন্তু ফোনটা অন্য কেউ করছে। তাই হবে। এদিকে নিহারিকা মেসেজ সিন করেও রিপ্লাই দেয়নি। এবার তাহলে আমাদের প্ল্যান বি অ্যাপ্লাই করতে হবে, আর এটা একেবারেই তোমার কাজ। হ্যাঁ বলো না, কি করতে হবে? শোনো, ও তো অ্যাকাউন্ট ফিল্ডে আছে, আর আমি ওর ফেসবুক প্রোফাইল চেক করে যা বুঝেছি, ও অ্যাকাউন্ট রিলেটেড গ্রুপ খুব ফলো করে। ব্যাস, তুমি সেই ফাঁদেই ওকে ফেলো, এতেই তো কাজ হয়ে যাবে। জো হুকুম ম্যাডাম, তাই হবে। আর কি কি করতে হবে বলো তো? এমনভাবে বলছো যেন আমার গুলামি করছো। শোনক, আমরা ইকুয়াল, ঠিক আছে? সে তো তুমি সবসময়ই বলো, আর জানি এটা তুমি মন থেকেই মানো। কিন্তু আমি যে নিজেকে তোমার এমপ্লয়ি ভাবি অলি, তাই আমার ম্যাডাম যা বলবেন আমাকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। আমরা কিন্তু আগে ছোটবেলার বন্ধু, সেটা কিন্তু ভুলে যেও না। তারপরে তো আমাদের কাজের কথা আসে। ওফ, জানি রে বাবা, জানি, মজা করি একটু তোমার সাথে। এনিওয়েজ, চিন্তা নেই, তোমার কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নিহারিকা জালে ধরা পড়বেই, মিলিয়ে নিও। আজ বিকেলে এই বিশালের বাড়ি যেতে হবে, সেটাও আবার ওকে না জানিয়ে। আর ও যদি বাড়িতে না থাকে? আমি টিয়ার সাথে কথা বলে নেব। টিয়াকে আবার কি বলবে? এটাই যে ও যেভাবেই হোক আজকে বিশালকে বাড়ি থেকে বেরোতে যেন না দেয়। যাই হোক, এখন আদ্রিতের সাথে কথাটা আগে সেরে নি। গোস্বামী বাড়িতে গিয়ে সৌনাক আর অলি পৌঁছালো। আদ্রিত বাড়িতে ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো ওদের। তারপর বাড়ি এসে অলিদের দেখে একটু চমকে গেল সে। আরে আপনারা কখন এলেন? এই তো আধ ঘন্টা হবে। ওহো, আই এম এক্সট্রিমলি সরি।
অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আপনাদের। আমাকে ফোন করতে পারতেন, আমি তাহলে পরে বেরোতাম না হয়। না না, ঠিক আছে, নো প্রবলেম। তা বলুন, হঠাৎ কি ব্যাপার? মানে কিছু আর্জেন্ট নাকি? হ্যাঁ, তোর থেকে আরও কয়েকটা জিনিস আমার জানার আছে। তাছাড়া আপনাদের বাড়ির ওই 2 কর্মচারীর সাথেও কিন্তু এখনো কথা হয়নি আমার। ওনারা কি এখন বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতেই আছে। আমি ডেকে দেব? না, আগে আপনার সাথে একটা দরকার ছিল। আপনি সেদিন অনেক কথার মাঝে একটা ইম্পর্টেন্ট কথা আমাদের জানাননি। কি জানায়নি? এটাই যে আপনার দাদার আঁকা একটি ছবি নিয়ে দুজনের খুব ঝামেলা হয়েছিল। ও হ্যাঁ, সরি, এটা হয়তো আমি বলতে ভুলে গেছি। বুঝতেই পারছেন, তখন যেই পরিস্থিতিতে বয়ান দিয়েছিলাম, কি বলেছি আর কি বলিনি আমার কিছুই মনে নেই। না না, সে ঠিক আছে, আমি জাস্ট আপনাদের ওই ছবিটা দেখতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, চলুন দেখিয়ে দিচ্ছি। বিজন গোস্বামীর পেন্টিং দিয়ে সাজানো কয়েকটা ঘর আছে গোস্বামী বাড়িতে। সেই ছবিগুলো প্রদর্শনীতেও যায়, আবার কেউ পছন্দ করলেও বিক্রি করে দেওয়া হয়। এমনই একটা রঙিন ঘরে অলিদের নিয়ে গেল আদ্রিত। বাহ, কি সুন্দর লাগছে ঘরটা, অসাধারণ সৃষ্টিতে পরিপূর্ণ। সত্যি এমন একজন প্রতিভার এরকম মৃত্যু একেবারেই মেনে নেওয়া যায় না। তাই তো এখনো মানতে পারছি না ম্যাডাম। যাই হোক, এই দেখুন এই ছবিটা। অপূর্ব, অতুলনীয়। এমন ছবির জন্য তো যে কেউ পাগল হতে পারে। তাই বলে কি এই ছবির জন্য স্রষ্টাকে কেউ মার্ডার করতে পারে সৌনক? আদ্রিত অলির কথা শুনে চমকে উঠে বলল, কি বলছেন ম্যাডাম? এই ছবিটার জন্য কেউ দাদাকে মার্ডার করেছে? হতেই তো পারে। অন্তত আমি যতটুকু জানতে পেরেছি, বিশাল আর একজন মারোয়ারি ভদ্রলোক এই ছবিটার জন্য বিজনবাবুকে রীতিমতো হুমকি দিয়েছিলেন। এবার সেই হুমকি মার্ডার অবধি গেছে কিনা সেটারই তদন্ত চলছে, কিন্তু কিছু তো মোটিভ নিশ্চয়ই আছে। হ্যাঁ, বিশাল ছেলেটা কিন্তু ঠিক সুবিধার নয়, কিন্তু কোন মারোয়ারি ভদ্রলোকের কথা বলছেন এটা কিন্তু আমি জানি না। আপনার দাদার ম্যানেজার সুজয় আমাদের বিষয়টা বলেছেন। আদ্রিতকে বিষয়টা বলল অলি। আচ্ছা, আমাকে কিন্তু সুজয়দা এই ঘটনাটা জানায়নি, হয়তো চিন্তা করব বলেই। যাই হোক, ছবিটা একবার ধরে দেখব? হ্যাঁ নিশ্চয়ই। ছবিটা ধরতেই অলি বলে উঠল, ও মাই গড, এটা তো অরিজিনাল ছবি নয়। কি বলছেন? এটা ধরে দেখলেই বুঝবেন, এটা একটা গ্লসি পেপারে প্রিন্ট আউট করা। হাত দিয়ে দেখে নিন আপনি। ছবিটায় হাত দিয়ে আশ্চর্য হয়ে আদ্রিত বলল, হ্যাঁ তাই তো, দূর থেকে তো বুঝতেই পারিনি। এ তো সাংঘাতিক ব্যাপার, কিন্তু অরিজিনাল ছবিটা তাহলে কোথায়? আপনি এক্ষুনি থানায় একটা রিপোর্ট করে দিন। এছাড়া আমিও বিষয়টা দেখছি, আর ছবিটা আলাদা কোথাও রেখে দিন, পরে দরকার হতে পারে। আচ্ছা, এবার একটু আপনাদের কর্মচারীদের ডাকুন তো, তাদের সাথে কথা বলবো। গোস্বামী বাড়িতে অনেক পুরনো কর্মচারী আর ড্রাইভার রতনের সাথে কথা বলে গোস্বামী বাড়ি থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করছিল অলি আর সৌনাক। খেতে খেতে সৌনাক বলল, অলি, কেসটা তাহলে কি হলো? বিশালী কি তাহলে? আর না হলে ওই মারোয়ারি ভদ্রলোক। তার মানে এদের মধ্যেই একজন খুনি, এটা কনফার্ম তাই তো? এত শিওর কি করে হলে তুমি? কেন, ওই ছবিটার জন্যই তো অত লড়াই। আর দেখো, ছবিটাই ভ্যানিশ, দ্যাট মিনস টার্গেট ফুলফিল। বিজনকে মেরে ওই ছবিটা নিয়ে পালিয়েছে, ব্যাস, কেস সলভ। কাজও তো এটাই হওয়া উচিত। এবার বিশালের সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করতে হবে। অলির ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা দেখে অলির মুখে হাসি খেলে উঠল। সৌনক, ওই মারোয়ারি ভদ্রলোকের নাম শুনবে? সুজয় লিখে পাঠিয়েছে, ধীরাজ আগরওয়াল। এও আগরওয়াল? তার মানে কি? তার মানে এই লোকটা বিশালেরই কেউ হয়। আর যেহেতু বিশালের কথায় কাজ হয়নি, তাই ওর হয়ে ছবিটা উনি নিতে এসেছিলেন। কিন্তু এখানেও একই ঘটনা ঘটল, বিজন রাজি হলেন না, আর সেই জন্যই ওনাকে মার্ডার করা হলো। তাহলে এই ধীরাজ আগরওয়ালি কি খুনি? কাহানি মে টুইস্ট হ্যাঁ মেরে দোস্ত, একটু ওয়েট করো, সবটা জানতে পারবে। সে তো ওয়েট করেই চলেছি তখন থেকে। বললাম আরেক প্লেট চিকেন দিয়ে যেতে, এখনও এলো না। এত স্লো না এরা। এই অলি, চাপটা কিন্তু দারুণ, কি বলো? হ্যাঁ, ভালো খেতে কিন্তু। আরে এভাবে দেখছো কি? চিকেন চাপের কথা বলছি আমি, হ্যাঁ, তোমার চাপের কথা না। ও দাদা, বলছি আরেক প্লেট অর্ডার দিলাম, ওটা কি পাবো না?
তাড়াতাড়ি দিন। অলি কিছু বলতে যাচ্ছিল, ওর ফোনটা বেজে উঠল। হ্যাঁ টিয়া বলো। ম্যাডাম, বিশালকে না ফোনে পাচ্ছি না, অনেকবার ট্রাই করেছি। দেখুন, প্রথমে সুইচ অফ বলছিল আর এখন নট রিচেবল বলছে। সে কি, ও কি তাহলে বাড়িতে নেই? আমি ওর বাড়ির দিকেই যাচ্ছি ম্যাডাম, আর 10 মিনিটেই পৌঁছে যাব। তারপর আপনাকে আমি ফোন করছি। অলি ফোনটা রাখতেই সৌনাক ব্যস্ত হয়ে বলল, টিয়া কি বলছে অলি? বিশালের ফোন কানেক্ট হচ্ছে না। হোয়াট? ঠিক 15 মিনিটের মাথায় টিয়া আবার ফোন করল অলিকে। অলিরা তখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ক্যাব দেখছিল। হ্যাঁ টিয়া বলো। কি? সে কি? আচ্ছা আমি তো ওখানেই যাচ্ছি, তুমি একটু ওয়েট করো, ওকে? রাখলাম। ফোনটা রেখে হতাশার নিঃশ্বাস ছেড়ে অলি বলল, বিশাল ইজ মিসিং। হ্যাঁ, সে কি গো? টিয়া বলল ওর বাড়িতে তালা বন্ধ, একটা চিঠি ছেড়ে গেছে যাতে লেখা আছে গুড বাই। হয়তো ধরা পড়বে বলেই লুকিয়ে পড়েছে। ঠিক আছে, একবার ওর বাড়ি থেকেই ঘুরে আসি চলো। কিন্তু অলি, ওই যখন নেই তাহলে ওর বাড়িতে গিয়ে কি করব কি আমরা? চলো না, গেলেই বুঝতে পারবে। আর টিয়াও ওখানেই ওয়েট করছে, ওই চিঠিটাও আমাদের দেখতে হবে। বিশালের বাড়ির সামনে গিয়ে অলিরা দেখল টিয়া বাড়ির বাইরে একটা সিঁড়িতে বসে আছে। অলিদের দেখেই উঠে দাঁড়ালো ও। টিয়া, তোমার সাথে বিশালের লাস্ট কখন কথা হয়েছে? এই তো আজ সকালেই, একদম নর্মাল কনভারসেশন হলো। আপনাদের কথা মতোই আমার মতো করে ওকে কনভিন্স করলাম। আমি আসবো বললাম ওর বাড়িতে, ও শুনে বলল ও বাড়িতেই থাকবে। কিন্তু ওর কথা এমন কোনো আঁচও পাইনি যে ও চলে যাবে। হলোটা কি? তারপর আবার গুড বাই লিখেছে। এই লেখাটা কি তোমার নর্মাল লাগছে? না ম্যাডাম, কেমন যেন ভুলভাল চিন্তা আসছে আমার মাথায়। আচ্ছা টিয়া, একটা সোজা প্রশ্নের উত্তর দেবে আমাকে? হ্যাঁ বলুন। তুমি আর বিশাল কি একে অপরকে ভালোবাসো? টিয়া কোনো উত্তর না দিয়ে মাথাটা নিচু করে দিল। টিয়া, আমি উত্তরটা চাইছি। দেখো, এই উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। আমার মনে হয় একটা ডাউট আছে, তার জন্যই তোমাকে প্রশ্নটা করলাম। কি ডাউট ম্যাডাম? আগে তুমি উত্তরটা দাও, তারপরে আমি বলছি। হ্যাঁ, আমরা দুজনেই দুজনকে ভালোবাসি, খুব ভালোবাসি। আর বিশাল তো আমার জন্য পাগল। আর এতটাই পাগল যে তার জন্য সব করতে পারে, রাইট? মানে কি বলতে চাইছেনটা কি আপনি? এটাই যে তোমার জন্য বিজন গোস্বামীর আঁকা ছবিটা নেওয়ার জন্য ও এতটা ডেসপারেট হয়েছিল তোমাকে ভালোবেসে উপহার দেবে বলে। না, এরকম কিছুই নয়। মানে তাহলে তো ও আমাকে বলতো। আসলে তো আমিও জানি না যে ওই ছবিটা ওর এত কেন দরকার ছিল। এতটাই দরকার ছিল যে ওর বাবা পর্যন্ত ওটা নিতে এসেছিল, জানো এটা? না, এটা আমি জানি না। বিশালের বিষয়টা জানি, কারণ ওটা তো আমার সামনেই ঘটেছে। তাই তাহলে বলো, বাবা আর ছেলে দুজনেই একটা ছবির জন্য এত পাগল কেন হয়ে উঠলো? আসলে ছেলের পাগলামি সাপোর্ট করতেই হয়তো উনি এটা এমন করেছিলেন। তা উনি এখন কোথায় আছেন, মানে বিশালের বাবা? কাকু তো এখানে থাকেন না, দিল্লিতে ওনার বিজনেস আছে। আপনি আগরওয়াল ব্রাদার্সের নাম শুনেছেন নিশ্চয়ই? সে তো শুনেইছি। ওরা তো তাহলে বিল্ডার্স? হ্যাঁ, কলকাতাতেও ওদের কোম্পানি অনেকগুলো বিল্ডিং তৈরি করেছে। কিন্তু আমাকে বলো, বিশাল যে তোমার জন্য ছবিটা নিতে চায়নি সে বিষয় তুমি কি করে এতটা নিশ্চিত হলে? কারণ আমি যখন জিজ্ঞেস করেছিলাম ওই ছবিটার জন্য কেন এত উতলা হয়ে উঠেছে, ও কোনো উত্তরই দেয়নি। আমার বিশ্বাস ও যদি আমার জন্যই নিত ঠিক জানাতো আমাকে। তাই আমি কনফার্ম। তোমাকে জানিয়ে রাখি, ছবিটাও কিন্তু মিসিং, এদিকে বিশালও মিসিং। বিষয়টা কেমন রিলেটেড বলে মনে হচ্ছে না টিয়া, নাকি নেহাতি কাকতালীয়? আপনি কি বলতে চাইছেন ম্যাডাম, যে ওই ছবিটা নিয়েও পালিয়ে গেছে? আচ্ছা, এটা এমন কি ক্রাইম যে এর জন্য এভাবে? ভুল বুঝলে তুমি, এটা ক্রাইম নয়। হ্যাঁ অবশ্যই ও শাস্তি পাবে, মানে একটা ছবি চুরি করলে যতটা শাস্তি হয় ততটাই। কিন্তু আসল ক্রাইম তো এটা নয়। আসল ক্রাইম তো এটাই যে এই ছবিটার জন্য বিজন গোস্বামীকে মার্ডার করেছে। না না, এটা হতে পারে না, অসম্ভব। বিশাল কাউকে খুন করতে পারে না, তাও একটা ছবির জন্য। না না,
আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম। ঠিক আছে, ঠিক ভুল তো খুব তাড়াতাড়ি জানা যাবে। এখন বিশালের খোঁজ করা প্রয়োজন। আচ্ছা, তুমি সব জায়গায় খবর নিয়েছো ওর? হ্যাঁ ম্যাডাম, ও কোথাও নেই। আর ওর এই চিঠিতে এই লেখাটা দেখেই তো বোঝা যাচ্ছে যে ও ফিরবে না বলেই গুড বাই লিখেছে। কিন্তু কেন ফিরবে না ও? তোমার মনে এই প্রশ্নটা জাগছে না টিয়া? আচ্ছা, আমি মেনে নিলাম ও কোনো ক্রাইম করেনি, তাহলে না ফেরার জন্য কেনই বা চলে গেল বলো আমাকে। হ্যাঁ, প্রশ্ন তো জাগছে, কিন্তু তাই বলে ওর সম্বন্ধে এতটা খারাপ আমি ভাবতে পারছি না। বেশ, তাহলে জেনে রাখো এটা তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই না টিয়া। যাই হোক, আমি ইন্সপেক্টর দীপাঞ্জনকে ফোন করে বলে দিচ্ছি বিশালের খোঁজ করতে। ওকে পেলেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর ও যদি সত্যিই নির্দোষ হয় সেটাও অবশ্যই প্রমাণ হবে। আর এই লেখাটা আমি আমার কাছেই রাখলাম। ইন্সপেক্টর দীপাঞ্জনকে ফোন করল অলি। স্যার, একটা খারাপ খবর আছে। বিশাল আগরওয়াল মিসিং। আমার সন্দেহের তালিকায় ও ছিলই। আপনাকে তো বলেইছিলাম আমি। এবার এভাবে একটা চিরকুটে গুড বাই লিখে যেভাবে ও নিখোঁজ হয়ে গেল, আর একদিকে ওই ছবিটাও ভ্যানিশ, তাতে সন্দেহ কিন্তু আমার আরও বাড়ছে স্যার। সন্দেহটা খুবই স্বাভাবিক অলিভিয়া। আমাকে ওর একটা ছবি পাঠান, আর ওর বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার, ইনফ্যাক্ট ওর পুরো ডিটেলসই পাঠান। আমি দেখছি সবটা। হ্যাঁ স্যার, আমি পাঠাচ্ছি। থ্যাংক ইউ। ফোনটা রেখে অলি বলল, টিয়া, তুমি এখন আসতে পারো। বিশালের কোনো খোঁজ পেলে আমি তোমাকে জানাবো। আশা করি তুমিও জানাবে আমায় খোঁজ পেলে। নিশ্চয়ই জানাবো ম্যাডাম, আসছি। টিয়ার ওপরে কিন্তু নজর রাখতে হবে সৌনক, কারণ বিশালকে ও যে কোনোভাবেই বাঁচানোর চেষ্টা করবে। আর মেবি বিশাল ওর সঙ্গে দেখা করতেও আসতে পারে। ওকে, আমি ইনফর্মারকে ফোন করে দিচ্ছি। সৌনকের কথা মতো টিয়ার উপর নজর রাখতে শুরু করলো ইনফর্মার। ওদিকে নিহারিকার সাথে ফেসবুকে কথা বলে ওর নাম্বার নিয়েছিল সৌনক। বাড়িতে গিয়েই নিহারিকাকে ফোন করলো সৌনক। ও বলল, হ্যালো নিহারিকা, হ্যাঁ আমি সৌনক বলছি। আপনি ফ্রি আছেন তো? একটু কাজে আছি, অসুবিধা নেই, আপনি বলুন। হ্যাঁ, আসলে আপনার থেকে কিছু নোটস চাই। আমার স্টাডিতে হেল্প হয় আর কি, তার জন্য। আপনাকে আমি আগেও বলেছিলাম, মনে আছে? বলেছিলেন, কিন্তু কিভাবে দেব বলুন। আর এক্স্যাক্টলি কী কী লাগবে সেটাও আমাকে একটু জানাবেন প্লিজ। আমার কাছে অনেক পুরনো নোটস আছে, যেগুলো হয়তো আপনি গুগলেও পাবেন না। সেই জন্যই তো চাইছি। মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার সঙ্গে কি একবার দেখা করতে পারি? আপনি যেখানে বলবেন সেখানেই চলে আসবো। ঠিক আছে, তাহলে কাল নন্দনীর সামনে চলে আসুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে টপিকগুলো লিখে দিচ্ছি, হ্যাঁ, মেসেঞ্জারে। মেসেঞ্জার কেন? হোয়াটসঅ্যাপে পাঠান। এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে, আর আমি ওখানেই বেশি অ্যাক্টিভ থাকি। ওকে, তাহলে এক্ষুনি পাঠাচ্ছি। আবারও অনেক অনেক থ্যাংক ইউ। আপনার এই নোটসগুলো আমার সত্যি অনেক কাজে লাগবে। ফোনটা রেখে অলিকে খবরটা জানালো সৌনক। আরে কি করেছো সৌনক? দারুণ তো। আর কি, পাখি জালে ফেসে গেছে, এবার ডানাটা জাস্ট বেঁধে দিতে হবে। বিশালের কোনো খবর পেলে? না, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। ইন্সপেক্টর দীপাঞ্জনকে বিশালের সমস্ত ডিটেলস পাঠিয়ে দিয়েছি, দেখা যাক। আচ্ছা, কাল তাহলে নন্দনে দেখা হচ্ছে। টাইম কটা বলেছো? ওই 5:30 থেকে 6টার মধ্যে। বেশ, আমি পৌঁছে যাব। ফোন রেখে আবার কেসটা নিয়ে ভাবছিল অলি। এমন সময় ইন্সপেক্টর দীপাঞ্জন রায়ের ফোন আসলো। হ্যাঁ স্যার, বলুন। অলিভিয়া, একটা খুবই খারাপ খবর আছে। আবার খারাপ খবর? ইয়েস, প্রিন্সেপ ঘাটের ধারে বিশাল আগরওয়ালের ডেড বডি পাওয়া গেছে। সাথে ওর বাইকও উদ্ধার হয়েছে। আর বাইকটা ও ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট করেছে। মানে এটা সুইসাইড কেস, কারণ প্রমাণস্বরূপ ওর জামার পকেটে একটা চিরকুটো পাওয়া গেছে। কি বলছেন স্যার? আমি তো শুনেই থমকে গেছি। কি লেখা ওই চিরকুটে? আমি স্বইচ্ছেতেই সুইসাইড করছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কথাগুলো ইংলিশ লেটারই লিখেছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। শুনুন, স্পটে গিয়ে কোনো লাভ নেই। বডি পোস্টমর্টমে চলে গেছে। আসলে ওর বডিটা আজ সন্ধ্যেতে পাওয়া গেছে, তাই এতক্ষণে সব ফর্মালিটিস হয়ে গেছে। ওকে স্যার, তাহলে আমি কাল আপনার সাথে দেখা করছি। ফোনটা রেখেই অলি সৌনককে ফোন করলো। আরে অলি, কি ব্যাপার, ফোন করলে আবার? সব ঠিক আছে তো? না সৌনক, ঠিক নেই। কেসটা একেবারে ঘেটে গেছে।
তারপর সবটা জানালো সৌনাককে। তাহলে কি এটা প্রুভ হয়ে গেল যে বিজন গোস্বামীকে বিশালই খুন করেছে? আপাত দৃষ্টিতে দেখলে তাই তো মনে হচ্ছে, বাকিটা কিন্তু তদন্ত সাপেক্ষ। ওকে, তাহলে নেক্সট কাজ কি? আমি কাল একবার স্পটে যাব যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ইন্সপেক্টর দীপাঞ্জনের সাথেও কথা বলে আমাকে সবটা জানতে হবে, তারপরে বরং আমরা নন্দনে দেখা করছি। ওকে, ডান। পরের দিন ইন্সপেক্টর দীপাঞ্জনের সাথে দেখা করে সবটা জেনে নিয়ে তারপর অ্যাক্সিডেন্ট স্পটে গেল অলি। সেখানে ক্রাইম সিন সিল করা ছিল, পুলিশের পাহারাও ছিল। অলি ভালো করে সবটা দেখে নিল। তারপর বিকেলে ঠিক সময় পৌঁছে গেল নন্দনে। সৌনাক আগেই এসে গিয়েছিল, কিন্তু নিহারিকা তখনও আসেনি। বেশি অপেক্ষা করায়নি তো? না না, এই তো জাস্ট 5 মিনিট হলো এসে বসেছি। আরে গত আধ ঘন্টা ধরে অপেক্ষা করছি তোমার জন্য। সে কি, কেন? আরে তুমি তো 5:30 বলেছিলে, আর এখন তো মাত্র 5:37। উফ, মজা করছি অলি, তুমিও না পারো বটে। ও তাই বলো। আচ্ছা, নিহারিকাকে ফোন করেছিলে? ও 6টার মধ্যে এসে যাবে বলল। চলো, ততক্ষণ ওদিকে একটা রেস্টুরেন্ট আছে, আমার তো খাওয়া ছাড়া কাজ নেই, একটা এগ চিকেন রোল খাওয়া যাক, টাইমটাও কেটে যাবে। বেশ, চলো। আচ্ছা, অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে কি বুঝলে? সুইসাইড মনে হলো যেন। ছাড়ো, আগে পোস্টমর্টম রিপোর্টটা আসুক, তারপরে ভাববো। ঠিক 6:11 সৌনাকের ফোনটা বেজে উঠল। সৌনাকরা তখন রোল শেষ করে চা খাচ্ছিল। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো সৌনাক। হ্যাঁ ম্যাডাম, বলুন, কোথায় আপনি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি তো নন্দনের সামনে দাঁড়িয়ে আছি। আপনি কোথায়? আমি এখানেই আছি, আসছি। এই অলি, চলো। দূর থেকে প্রথমে নিহারিকাকে দেখে নিল সৌনাক আর অলি। তারপর প্রথমে সৌনাক ওর সামনে গেল। নমস্কার ম্যাডাম, আমি সৌনক ভৌমিক। হ্যাঁ নমস্কার, সরি আমার একটু লেট হলো। ইটস কমপ্লিটলি অল রাইট। আপনি নোটসগুলো দিন আগে। একটা ব্যাগ থেকে একটা কাগজের বান্ডিল বের করে নিহারিকা বলল, এই যে আমার নিজের বানানো নোটস এগুলো, আশা করি আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, সত্যি অনেক কাজে লাগবে কিন্তু এগুলো। আর আপনি যে নিঃস্বার্থভাবে এটা মানে আমাকে এভাবে সাহায্য করছেন, এটার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। নিঃস্বার্থ তো নয়, আমারও তো কিছু জানার আছে আপনার থেকে। আমার থেকে কি জানার আছে আপনার? এটাই যে আপনি আসলে কে, আর আপনার উদ্দেশ্যটাই বা কি? এইটা কীরকম প্রশ্ন? আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি সেক্রেটারির এক্সামের একটা প্রিপারেশন নিচ্ছিলাম, আর গ্রুপ থেকে লাকিলি আপনার মতো একজন হেল্পফুল মানুষকে পেলাম, তাই তো এখানে আসা। এসব ফালতু কথা একদম বলবেন না। আপনি কি সত্যিটা বলবেন না আমি পুলিশ ডাকবো? কি যে বলেন ম্যাডাম, আমি কি ক্রিমিনাল নাকি? হ্যাঁ, কি করেছি আমি? নোটস নিতে এসেছি, এই জাস্ট, এর বেশি কিচ্ছু না। উফ, আবার মিথ্যে কথা বলছেন। শুনুন, আমি না বুঝে গেছি যে সবটাই আপনার প্ল্যান ছিল শুধু আমাকে এখানে ডেকে আনার জন্য। আপনার এক বন্ধু আমাকে বলেছে আপনি নাকি MBA করেছেন। আপনার তো কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল না, তাই সেক্রেটারির এক্সাম দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমার কোন বন্ধু আপনাকে এই সমস্ত বলেছে? নামটা একটু শুনি। সুমিত সেন, আপনার কলেজেই পড়তো বলল। আপনার হয়তো খেয়াল নেই, ও কিন্তু ওই গ্রুপেই ছিল, আর ওর সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে। ওকে তো আমি জাস্ট এমনি আপনার কথা বলেছিলাম, ও তখনই আমাকে সবটা বলল। আশা করি এখন আর কোনো কনফিউশন নেই। এবার কি আপনি বলবেন যে আপনি কে আর কি চান? নিহারিকা, দেখো, আমি সৌনক, এটা সত্যি। আর আপনার সাথে এভাবে কন্ট্যাক্ট করার কারণটা হলো... সৌনাকের কথা শেষ হওয়ার আগে নিহারিকার সামনে এসে অলি বলল, কারণটা আমি বলছি। আপনি কে? আমি অলিভিয়া চ্যাটার্জি, প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ? আমার সাথে কি কারণে কন্ট্যাক্ট করেছেন আপনারা? সব বলছি, আপনি ওদিকে চলুন, বসে কথা হবে। না না, কেন? আমি তো আপনাদের চিনি না, না? আর সেখানে বসে আপনাদের সাথে কি কথা বলবো, কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আপনারা কি চান বলুন তো? যদি জেনুইন কারণ মনে না হয় তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। নিহারিকা, আমরা যেই কেসটা সলভ করছি সেটা পুলিশেরই আন্ডারে, তাই পুলিশের ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ নেই। আপনি বিজন গোস্বামীকে তো চেনেনই, ওনার মার্ডার হয়েছে সেটাও আপনি নিশ্চয়ই শুনেছেন। ব্যাস, সেই বিষয়ে আপনার সাথে কিছু কথা বলার ছিল। নিহারিকা আর কিছু না বলে
অলিদের সাথে এগিয়ে গেল। রবীন্দ্র সদনের সামনে গিয়ে তিনজনে বসল। তারপর অলি বলল, বিজন গোস্বামীর সাথে আপনার সম্পর্কের কথা আমরা জানি, মানে অনেকটাই জানি, তাই এ বিষয়ে আপনাকে বিশেষ প্রশ্ন করব না। আমি শুধু জানতে চাইছি এটাই যে আপনার সাথে বিজনের ব্রেকআপের পরেও আপনি আজও কেন ওনার প্রোফাইল চেক করেন। এটা আবার কিরকম প্রশ্ন? এটাই প্রশ্ন, প্লিজ অ্যান্সারটা দিন। দেখুন, এটা আমার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, একদমই না। আপনি ওনাকে কেন স্টক করতেন সেটা আমাদের জানা প্রয়োজন। আমার ধারণা দুটো কারণ হতে পারে। এক, আপনি ওনাকে এখনো ভুলতে পারেননি, এখনো একইভাবে ভালোবাসেন, তাই ওনার সমস্ত আপডেট ফলো করা। অথবা হতে পারে আপনি ওনাকে প্রচণ্ড ঘৃণা করেন, যার জন্যই ওনার প্রোফাইলে নিয়মিত নজর রাখতেন, ওনার উন্নতি অবনতি সবটাই লক্ষ্য করতেন, যাতে ঠিক সময়ে নিজের দানটা চালাতে পারেন। এইসব মিথ্যে বলছেন কেন? বানিয়ে বানিয়ে বলছেন এসব কথা। কারণ আমি সত্যিটা জানতে চাইছি। দেখুন, আমি যদি মিথ্যে বলেই থাকি, আপনি তাহলে সত্যিটা বলে দিন। নিহারিকা চুপ করে রইল। ঠিক আছে, আপনি যখন বলবেনই না, তাহলে আমাকে অন্য পথ নিতে হবে। অন্য পথ মানে? মানে আপনাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে গিয়ে লেডি কনস্টেবল দিয়ে জেরা করতে হবে, আর আমি নিশ্চিত এতেই কাজ হয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিহারিকা বলল, হ্যাঁ, আমি ওকে ঘৃণা করতাম, আর সেই জন্যই ওর প্রোফাইল আপডেটটা ফলো করতাম। ছিল কিছু উদ্দেশ্য, আর তার সাথে কিছু আবেগও ছিল যা আমাকে ওর সাথে জুড়ে রেখেছিল। আমি সেই আবেগটা থেকে বের হতে চাইছিলাম, ব্যাস, এর থেকে আর বেশি কিছুই না। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না। ওর সাথে কাটানো কিছু মুহূর্ত আমার মনে এতটাই ঘিরে আছে যে আমি সরি, এর থেকে বেশি কিছু আমি আপনাকে আর বলতে পারবো না। কিন্তু আপনি যদি সবটা আমাদের না বলেন, তাহলে আপনাকে তো আমাদের সাসপেক্ট রাখতে হয়। সাসপেক্ট মানে? কি বলতে চাইছেন কি আপনি? আমি বিজনকে খুন করব? খুব অসম্ভব তো নয়। এত রাগ, এত ঘৃণা, দুঃখ, আবেগ হতেই তো পারে আপনি খুনটা করেছেন। এটা না শুধুমাত্র আপনার একটা কল্পনা। আপনার কাছে কোনো প্রমাণ আছে এটার? না, একদমই নেই, কিন্তু খুব তাড়াতাড়ি জোগাড় করে নেব। থ্যাংক ইউ, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, এই শহরের বাইরে কিন্তু কোথাও যাবেন না, ঠিক আছে? নিহারিকা প্রচণ্ড মেজাজ দেখিয়ে সেখান থেকে চলে গেল। সৌনক এবার অলিকে জিজ্ঞাসা করল, কি মনে হচ্ছে অলি, এ কি খুনি হতে পারে? চান্স তো আছেই, এবার কয়েকটা বিষয় খালি দেখতে হবে। ওকে, আর তুমি অ্যাক্সিডেন্টের স্পটে গিয়ে এক্স্যাক্টলি কি করলে এবার ভালো করে খুলে বলো তো প্লিজ। ইটস সুইসাইড কেস। বাট ওয়াই? কেন সুইসাইড করলো বিশাল? বিজনকে খুন করেছে বলেই? আর কি কারণ হতে পারে? দেখা যাক, রেজাল্টের খুব কাছাকাছি আছি আমরা সৌনক, আর একটু অপেক্ষা ব্যাস। পোস্টমর্টম রিপোর্টও কাল চলে আসবে, আর কল লিস্টের রেজাল্টও কাল আসবে। পরের দিন সকালে পোস্টমর্টম রিপোর্ট আসতেই থানায় গিয়ে ইন্সপেক্টর দীপাঞ্জন রায়ের সাথে দেখা করে সব জানালো অলি। আচ্ছা স্যার, রিপোর্টে যা আছে সেটা বাদ দিয়ে আমি একটা কথা বলছি। স্যার, এটা সুইসাইড তো নাও হতে পারে। মানে কি বলতে চাইছেন আপনি অলিভিয়া? এটাই যে হয়তো বিশালকে কেউ খুন করেছে। খুন? কেন? আমি এখনই আপনাকে সবটা বলতে পারছি না স্যার, কিন্তু আমার মনে হচ্ছে এটা সুইসাইড নয়। সবটাই তো প্রমাণিত অলিভিয়া, তাহলে? কারণ আছে স্যার, এমনি এমনি আমি বলছি না। আপনি প্লিজ আমাকে ওই চিরকুটটা একবার দেবেন, সুইসাইড নোটটা। ইন্সপেক্টর দীপাঞ্জন চিরকুটটা অলির হাতে দিতে অলি যেন কিছু একটা ভাবতে লাগলো। তারপর বলল, স্যার, এটা আমি একটু নিয়ে যেতে পারি প্লিজ? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা নিয়ে কি করবেন? আমি এরপর আপনার সাথে প্রমাণ সমেত দেখা করব, তখন আপনাকে সবটা বুঝিয়ে বলতে পারবো। এখন আসি, থ্যাংক ইউ স্যার। থানা থেকে বেরিয়েই সোজা নিজের বাড়িতে গেল অলি। তারপর বিশালের সেই গুড বাই লেখাটার সাথে সুইসাইড নোটটা মেলাতে লাগলো। তারপর নিজের মনেই বলে উঠল, না না, এভাবে বোঝা মুশকিল। হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে যেতে হবে। ইয়েস, রোহিত, ওই দেখে বলে দেবে। অলি তার জানাশোনা একজন বন্ধু যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট, তার কাছে গিয়ে লেখা দুটো দেখালো। সে লেখা দুটো মিলিয়ে যা বলল তা শুনে যেন নিশ্চিন্ত হল অলি। বাড়ি এসে সৌনককে ফোন করে ঘরে আসতে বলল। সৌনক ঘরে আসতেই ওকে দুটো হাতের লেখা দেখিয়ে অলি বলল,
কি মনে হচ্ছে তোমার? এটা কি একজনেরই? আরে আমি কি হ্যান্ডরাইটিং এক্সপার্ট নাকি যে দুটো একজনের কিনা বলে দিতে পারবো? অবশ্য অনেকেই বোঝে, তবে আমার সেই ক্ষমতা নেই। দেখো, এই দুটো হাতের লেখাই একটু অন্যরকম লাগছে, কিন্তু দুটোই একজনেরই হাতের লেখা। তার মানে তো ঠিকই আছে, দুটোই বিশালের হাতের লেখা, আর সেটাই হওয়া উচিত নাকি? তুমি ভুল ভাবছো সৌনক। ধরে নাও এই দুটো লেখাই বিশালের হাতের লেখা নয়, তাহলে? হ্যাঁ, সে কি? ইয়েস, আমার ধারণা এই গুড বাই লেখাটা আর সুইসাইড নোট কোনোটাই বিশাল লেখেনি। আর বিশাল লিখবেই বা কেন? ও তো সুইসাইড করেইনি, ওকে তো মার্ডার করা হয়েছে। তুমি একদম শিওর হলি? 100% শিওর। আর খুব তাড়াতাড়ি এটা আমি প্রুফ করে দেব। আর আমার ধারণা বিশাল আর বিজন গোস্বামীকে একজনই খুন করেছে। কি? এটা কিভাবে বলছো তুমি? মানে, আর খুনির দুজনকেই মারার মোটিভটা কি? আর তুমি এগুলো প্রমাণ করবে কি করে বলো তো? সব প্রশ্নের উত্তর পাবে সৌনক, আর একটু অপেক্ষা। আপাতত আমাদের একটা জায়গায় যেতে হবে। কোথায়? কোনো প্রশ্ন করো না, জাস্ট চলো। বেশ, চলো। গন্তব্যস্থলে গিয়েও সোনা কিছু বুঝতে পারল না। অলিকে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, এটা কার বাড়ি অলি? নেম প্লেটটা ভালো করে দেখো। সাগর দে? সেটা কে? মানে আমি বুঝতে পারলাম না ঠিক। দে কার নাম ভুলে গেলে? নিহারিকা। এটা নিহারিকার বাড়ি? ভিতরে যাওয়া যাক। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল নিহারিকার স্বামী সাগর দে। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। না চেনারই কথা। আপনার স্ত্রী আছেন? হ্যাঁ আছেন তো, কিন্তু আপনারা? ভিতরে এসে কথা বলা যাবে? ভেতরে এসে একটা সোফায় বসলো অলি আর সৌনাক। তারপর অলি কিছু বলতে যাবে এমন সময় ওদের সামনে এসে দাঁড়ালো নিহারিকা। কি ব্যাপার আপনারা আমার বাড়ি চিনলেন কি করে? আমাদের ইনফরমাররা চারদিকে ছড়িয়ে আছে ম্যাডাম। অ্যাড্রেস খোঁজা আমাদের কোনো বড় কাজ নয়। দাঁড়ান, তার মানে আপনারা আমার পিছনে লোক লাগিয়েছেন? লোক তো ঠিক করতেই হয়েছে, সত্যিটা যে সামনে আনতে হবে। আশ্চর্য হয়ে সাগর বলল, এসব কি বলছেন ওনারা? কেসটা কি নিহারিকা? ও কিছু না, আমি তোমাকে পরে সব বলছি। পরে কেন? এখনই বলো। আমার কি জানার অধিকার নেই? বললাম তো সব পরে বলছি, আগে আমাকে নিজেকে সবটা বুঝে নিতে দাও প্লিজ। তুমি ভেতরে ঘরে যাও। সাগর ভেতরের ঘরে যেতে নিহারিকা জিজ্ঞাসা করল, আপনারা আমাকে একটু বলুন তো আমার বাড়িতে কেন এসেছেন? আপনার ঘরটা একবার সার্চ করব, প্লিজ কোঅপারেট করুন। ঘর সার্চ করবেন? কেন? নিশ্চয়ই কারণ আছে, প্লিজ পারমিট আস। এভাবে ওয়ারেন্ট ছাড়া যে ঘর সার্চ করা যায় না সেটা আপনি জানেন না? জানি তো, আর আপনিও জেনে নিন। ওয়ারেন্ট বের করতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। আজ ইন্সপেক্টর দীপাঞ্জনকে বললেই 2 দিনের মধ্যে সেটা পেয়ে যাব। তাই ঘর তো সার্চ করতেই হবে। তাই রিকোয়েস্ট করছি, প্লিজ কোঅপারেট। সরি, আমি অ্যালাউ করব না। আপনি ওয়ারেন্ট নিয়ে তারপরেই আসবেন। অলি নিহারিকার কোনো কথাতেই কান দিল না। ঘরের চারপাশটা চোখ বুলিয়ে দেখতে লাগলো। তখনই পাশের ঘরটা যতটা দেখা যাচ্ছে সেদিকে চোখ পড়ল অলির। তারপর ধীরে ধীরে সেদিকে এগোতে লাগলো সে। ওদিকে কোথায় যাচ্ছেন? কি করছেন এগুলো? দাঁড়ান, ওদিকে যাবেন না বলছি, দাঁড়ান। অলি কোনো কথা না শুনেই সেই ঘরে ঢুকে পড়ল, আর সামনে যা দেখল তা দেখে ওর মুখে হাসি ফুটে উঠল। তাহলে এটাই হলো আমাকে ঘর সার্চ করতে না দেওয়ার কারণ, কি তাই তো নিহারিকা? আর 2 দিন পরে এলে তো এটা আপনি সরিয়েই দিতেন। ম্যাডাম আপনি ভুল ভাবছেন। আমি কি ভাবছি তা তো এখনো আমি বলিনি। সৌনাক সেই ঘরে এসে সামনে তাকিয়ে চমকে উঠে বলল, ও মাই গড, এ তো সেই ছবি যার জন্য এত লড়াই। এক্স্যাক্টলি সৌনক, হাতে না ধরেও বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল ছবি, যেটা বিজন গোস্বামীর বাড়ি থেকে উধাও হয়েছে। এবার বলুন তো আপনার কি সাফাই দেওয়ার আছে মিসেস নিহারিকা? প্রমাণ যা বলছে এই ছবিটার জন্য আপনি এত কাণ্ড করেছেন। প্রথমে বিশালকে দিয়ে এই ছবিটা নিতে চেয়েছিলেন, তারপর যখন কাজ হচ্ছিল না তখন এই ছবির জন্য বিজনকে খুন করে দিলেন, আর এই ছবিটা গিয়ে আপনি নিয়ে এলেন। আবার বিশালকে দিয়েই ওখানে নকল ছবিটা রাখতে বললেন, যাতে কেউ বুঝতে না পারে যে এটা চুরি হয়েছে।
তারপর ধরা পড়ার ভয়ে বিশালকে পর্যন্ত আপনি খুন করলেন, আর এভাবেই বিশালকে জোর করেও খুনি প্রমাণ করা সম্ভব হলো। সুইসাইডের নাম দিয়ে ওর মার্ডার করা হলো। সবাই ভাবলো ও বিজনকে খুন করে হীনমন্যতায় ভুগছে, তাই সুইসাইড করেছে। বাহ, কি দারুণ প্ল্যান! না না না, শুনুন শুনুন, আপনি একদম ভুল ভাবছেন। আমি কাউকে খুন করিনি, বিজন বিশাল কাউকে খুন করিনি। আমি তো শুধুই দেখুন দেখুন আমার ইন্টেনশনটা খুবই সিম্পল ছিল। বিলিভ মি, এর মধ্যে কোনো ক্রাইম নেই। বেশ, তাহলে বলে ফেলুন আপনার ইন্টেনশনটা কি হলো, বলুন। একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো নিহারিকা। আমার আর বিজনের অনেক স্মৃতি আছে এই ছবিটাকে ঘিরে, ওই জন্যই হয়তো এই ছবিটা কাউকে বিক্রি করেনি। আমার কাছেও এটা খুব স্পেশাল। জানেন, একদিন আমার সাথে চায়ের কাপ হাতে নিয়ে গল্প করতে করতে এই ছবিটা এঁকেছিল। আমার এত ভালো লেগেছিল, আমি ওকে বলেছিলাম, ওয়াও বিজন, অসাধারণ হয়েছে। ভালো লেগেছে তোমার? তুমি সাথে থাকলে সব কিছুই সুন্দর হয়ে যায় নিহার। অথবা আমার প্রতি তোমার ভালোবাসাই হয়তো এই ছবিকে এতটা সুন্দর বানিয়ে দিয়েছে। সে যাই হোক, প্রমিস করো এই ছবিটা তুমি কখনো বিক্রি করবে না। আমি যদি তোমার কাছে নাও থাকি তাহলেও না। এটা তুমি কি বলছো নিহার? তুমি থাকবে না কেন? প্লিজ এরকম বলো না। দেখো, আমি তো এটা কল্পনা করতে পারি না। দেখো, আমরা সারা জীবন একসাথে থাকবো, আর এই ছবিটা আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে। নিহার, আমি কথা দিলাম, আমি কখনোই কোনো পরিস্থিতিতেই বিক্রি করব না, প্রমিস। জানেন, ওর কথা রেখেছিল। আমি বিশালের সাথে কন্ট্যাক্ট করে ওকে রিকোয়েস্ট করেছিলাম যেন ছবিটা এনে দেয়। বদলে ওকে মোটে টাকা অফারও করেছিলাম। বিজনকে তো আমি পাইনি। চেয়েছিলাম আমাদের ভালোবাসার সাক্ষী ওই ছবিটাই বিজনকে আমার কাছে রাখুক, কিন্তু ও বিশালের কথা কিছুতেই রাজি হয়নি ওটা দিতে। বিশাল ওর বাবাকে অবশ্য অন্যভাবে বায়না করে ছবিটা বিজনের থেকে নিয়ে আসতে বলে, কিন্তু বিশালের বাবাও ফেল হয়ে যান। আসলে বিজন কিছুতেই ওর প্রমিসকে ভুলে যায়নি। কেরিয়ারের জন্য আমাকে ত্যাগ করেছিল এটা ঠিকই, কিন্তু ওর কথা রেখেছিল। আমি জানি ও আজ যাই করুক না কেন আমাকে খুব ভালোবাসতো। আর সেই ছবি যখন আপনি পেলেন না তখন? না না, প্লিজ এভাবে বলবেন না। দেখুন, ছবিটা পাইনি তা দুঃখ ছিল ঠিকই, তাই বলে আপনি যেটা ভাবছেন সেটা একেবারেই ভুল। ছবিটা তো আপনি নিয়েই নিয়েছেন ঠিক, তা যদি নাই মেরে থাকেন তাহলে নিলেন কিভাবে? বিশালে একদিন ক্লাসে সুযোগ বুঝোয় ঘরে ঢুকে ছবিটা আমার কাছে নিয়ে আসে, আর তারপর মোবাইলে ওই ছবির একটা ছবি তুলে প্রিন্ট আউট বের করে পরের দিনই আবার ওখানে রেখে আসে। আর ঠিক তার পরের দিনই জানতে পারি বিজনের মার্ডার হয়েছে। ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম আমি মেনে নিতে পারিনি কিছুতেই। কে করলো এই জঘন্য কাজ, আর কেন? আজও এই প্রশ্ন আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে, জানেন। অলি মন দিয়ে নিহারিকার কথা শুনছিল। ওর ফোনটা বেজে উঠল। আদ্রিত, এই সময় হঠাৎ? হ্যাঁ আদ্রিত, বলুন। হ্যালো, আমার কিছু কথা ছিল ম্যাডাম। হ্যাঁ বলুন প্লিজ। আদ্রিত যা বলল সেটা শুনে যেন অলি ক্লু পেয়ে গেল। থ্যাংক ইউ আদ্রিত, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। কিন্তু ম্যাডাম, আমি তো বুঝতে পারছি না ও ওখানে কি করছিল তখন, আর আমাদের না বলেই বা চলে গেল কেন? গুড কোয়েশ্চেন আদ্রিত, আমি সবটা খতিয়ে দেখে আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। প্লিজ যেভাবেই হোক দাদাভাইয়ের খুনিকে খুঁজে বের করুন, দাদাভাইয়ের ন্যায় বিচার করুন ম্যাডাম। হয়তো এতেই ওর আত্মার শান্তি পাবে। আমরা কোনো ত্রুটি রাখতে চাই না আদ্রিত, আপনি শুধু একটু অপেক্ষা করুন। ফোনটা রেখে অলি নিহারিকাকে বলল, সত্যি বলতে আমি জানতাম ওই ছবিটার জন্য আপনি বিজনকে মারতে পারেন না। এটা খুব একটা স্ট্রং মোটিভ নয়। আপনার রাগ থাকতেই পারে, কিন্তু ওই ছবিটা নিয়ে সেই তো রাগ আর কমে যাবে না। আর বিজনকে মেরেও তাই আপনার কোনো লাভ নেই। আমি তো শুধুই আপনার মুখ থেকে সত্যিটা শুনতে চাইছিলাম। চলো সৌনক, এখানে কাজ শেষ। ম্যাডাম, একটা কথা ছিল। আমি মন থেকে চাই বিজনের খুনি কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক। আপনি প্লিজ। আপনি চিন্তা করবেন না, আমরা লক্ষ্যের খুব কাছাকাছি আছি, খুনি পার পাবে না। আর ম্যাডাম,
আমিও তো এই ছবিটা এভাবে নিয়ে অন্যায় করেছি, আমি এর শাস্তি পাবো না? ভালোবাসার জন্য মানুষ কত কি না করে, আর আপনি তো আপনাদের ভালোবাসার মুহূর্তটুকু চুরি করেছেন। আপনার ভালোবাসার সেই মুহূর্তে সারাটা জীবন আপনি থাকতে চেয়েছেন, তাই আপনার এইটুকু অপরাধ বোধহয় ক্ষমা করাই যায়। আর এই ছবিটার কথা কেউ জানবে না, বিজনের ভাই আদৃত না। এটা আপনার কাছে বিজনের সম্পত্তি হয়েই থাকুক। ভালো থাকবেন। অলি আর সৌনাক চলে গেলে নিহারিকা ওর স্বামী সাগর দেখে সবটা বলল। সাগর বিজনের কথা জানতই, কিন্তু ছবির বিষয়টা ওর অজানা ছিল। সবটা জেনে ও নিহারিকাকে বলল, তুমি তোমার প্রথম ভালোবাসার স্মৃতি হিসাবে এই ছবিটা রাখতে চেয়েছো, এর মধ্যে কিছুই খারাপ নেই নিহারিকা। আমিও তো আমার ভালোবাসার একটা স্মৃতি রেখে দিয়েছি, তাই আমি বুঝি। বিশ্বাস করো, এই চুরিতে কোনো পাপ নেই। আমি তোমার সাথে আছি নিহারিকা। থ্যাংক ইউ সাগর, থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওদিকে অলি বিজন গোস্বামীর ম্যানেজার সুজয়ের বাড়িতে গিয়ে কিছু জিনিস দেখতে চাইল। ম্যাডাম, আমি বুঝতে পারছি না আপনি আমাদের সবার হাতের লেখা দেখে কি করবেন। কারণ আছে সুজয়, প্লিজ আমাকে একটা স্যাম্পল দিন, এতে আমি যেটা চাইছি সেটা আমি প্রুফ করতে পারবো। হ্যাঁ, আদ্রিতের হাতের লেখা আপনি ওর বাড়ির স্টাডিতেই পেয়ে যাবেন, বিজনেরও তাই। কিন্তু অভিষেকের হাতের লেখা এখন কোত্থেকে জোগাড় করবো বলুন তো? আপনারই তো বন্ধু, মনে করুন না কোনোভাবে যদি ওনার কোনো লেখা কার্ড বা কোনো কাগজ যদি আপনার কাছে থাকে। অনেক ভেবে সুজয় বলল, হ্যাঁ, এক জায়গায় পেতে পারেন। ওর বিয়ের কার্ডে ওর হাতের লেখা ছিল, আমার নাম লিখেছিল। একটু দেখান প্লিজ। হ্যাঁ দাঁড়ান, আমি নিয়ে আসছি। ওই ঘরেই আছে বোধহয়। পাশের ঘর থেকে অভিষেকের বিয়ের কার্ড নিয়ে এসে অলিকে দেখালো সুজয়। এটা আমি একটু নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু এই হাতের লেখা দিয়ে আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আর আপনার একটা লেখাও দেবেন প্লিজ। আমার লেখাও লাগবে? অবশ্যই লাগবে। আর আদ্রিতেরটা আমি ওর বাড়ি থেকে গিয়ে নিয়ে নিচ্ছি। ম্যাডাম, আদ্রিতের লেখা আমার কাছেই আছে। একবার ওর সঙ্গে বিজনের ছবির কালেকশন নিয়ে হিসেব করছিলাম ডায়েরিতে, ওটা আছে বোধহয়। দাঁড়ান, একটু ওয়েট করুন। ভেতরের ঘর থেকে ডায়েরিটা নিয়ে এসে অলিকে দিল সুজয়। এই যে ম্যাডাম, এতে আমার আর আদ্রিতে দুজনেরই লেখা আছে। বাহ, তাহলে তো সবারটাই পেয়ে গেলাম। আমি এই কাগজটা ছিঁড়ে নিলে অসুবিধা নেই তো? না না, কি আর এমন অসুবিধা হবে, এটা তো অনেক পুরনো, আর মানুষটাই যখন নেই। আর ঠিক আছে, এটাই বরং আমি নিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যান্ডরাইটিং এক্সপার্টকে ফোন করে অলি বাড়িতে ডাকলো আর লেখাগুলো মেলাতে বলল। আর রেজাল্ট যা বেরোলো তাতে যেন শান্তি পেল অলি। বিকেলেই সোনাকে ফোন করে বাড়িতে ডাকলো। এই অলি, আর কত সাসপেন্স ক্রিয়েট করবে? বলেই ফেলো না, হ্যান্ডরাইটিং এক্সপার্ট কি বললো? সব বলবো, তবে এভাবে নয়, কয়েকজন গেস্ট আসবে তারপরে। ও, তার মানে তুমি কেসটা সলভ করে ফেলেছো, তাই তো? 100%। আরে বাহ, কংগ্রেচুলেশনস বন্ধু। তা কখন আসছেন সবাই? আশা করি আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। একে একে সবাই এসে পৌঁছালো। আদ্রিত, বিজন গোস্বামীর বন্ধু অভিষেক, ম্যানেজার আর বন্ধু সুজয় এবং নিহারিকা। অলি সবাইকে একসাথে বলল, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এক কথা এখানে আসার জন্য। আরেকজন ইম্পর্টেন্ট মানুষ আসবে, তারপরে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। অলির কথার মাঝেই ঘরে এসে ঢুকলেন ইন্সপেক্টর দীপাঞ্জন রায়। আরে স্যার আসুন, আপনার অপেক্ষাই হচ্ছিল, বসুন প্লিজ। এবারে তাহলে আমি বলতে শুরু করি। নিহারিকা বলে উঠল, আচ্ছা, আমাকে কেন ডেকেছেন? সেদিন তো প্রমাণ হয়েই গেল যে আমি নির্দোষ। তাহলে? নিহারিকার কথা শুনে অভিষেকও বলে উঠল, আমারও একই প্রশ্ন, আমাকেই বা কেন ডাকা হলো? আদ্রিত ওদেরকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা, ম্যাডাম যখন ডেকেছেন নিশ্চয়ই কারণ আছে। আমরা না হয় ওনার কাছ থেকেই শুনে নিই কারণটা। ম্যাডাম প্লিজ আপনিই বলুন। থ্যাংক ইউ আদ্রিত। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি যেটা প্রথমেই বলবো তা হলো, এতদিন আমি চিত্রশিল্পী বিজন গোস্বামীর মার্ডার কেস সলভ করছিলাম। আদ্রিত আমাকে দায়িত্ব দিয়েছিলেন, যদিও এখানে হয়তো সেটা সবাই জানে। যাই হোক, আসলে কাজটা কিন্তু খুব সহজ ছিল না। তবে অনেকটা জার্নি করে আজ আমি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। এখানে কম বেশি সবাইকেই আমি সাসপেক্ট লিস্টে রেখেছিলাম। বিশেষ করে আমার সন্দেহের তালিকায় ছিলেন দুজন, বিশাল আর নিহারিকা। এদের মোটিভটা কিন্তু খুব স্ট্রং ছিল।
কিন্তু অবশেষে যা দাঁড়ালো তাতে এটাই প্রমাণিত হয় যে এরা দুজনেই নির্দোষ। আদ্রিত বলে ওঠে, কিন্তু ম্যাডাম বিশাল তো সুইসাইড করেছে। ইন্সপেক্টর দীপঞ্জনের সাথে দেখা করে ওনাকে রিকোয়েস্ট করে ওই সুইসাইড নোটটা আমি পড়েছিলাম। ও তো লিখেই গেছে যে ও দাদাভাইকে রাগের বশে মার্ডার করেছে। ও অনুতপ্ত। সব সাজানো আদ্রিত। সাজানো মানে যে আসল খুনি এটা তারই প্ল্যান। সে বিশালের সাথে আপনার দাদার ঝামেলাটার বিষয়ে জানতো, তারই সুযোগ নিয়েছে আর কি। বিশালকে মেরে একটা চিরকুটে সুইসাইড নোট লিখে খুব সহজেই প্রমাণ করতে চেয়েছিল বিশালই বিজন গোস্বামীর খুনি। প্ল্যানটা যদিও দারুণ ছিল, কিন্তু হাতের লেখা ওখানেই তো মার খেয়ে গেল। এই দেখুন আদ্রিত, এই যে দুটো চিরকুট, দুটোই কিন্তু একজনের হাতের লেখা। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তার মানে ম্যাডাম যে খুনি সেই কি এই দুটো চিরকুট লিখেছে? একদমই তাই আদ্রিত। আর আমি টিয়ার কাছ থেকে বিশালের নোটস নিয়ে ওর হাতের লেখা চেক করিয়েছিলাম, আর এটা বিশালের হাতের লেখা নয়, এটা প্রমাণিত। ও হ্যাঁ, আরও একটা বিষয় আপনাদের জানানো হয়নি। খুনি আবার আমাকে ফোনে হুমকিও দিয়েছিল। প্রথমে আমি গলাটা চিনতে পারিনি, কিন্তু সেকেন্ড টাইম যেদিন উনি ফোন করলেন তখন একটা শব্দ আমাকে কিছু মনে করিয়ে দেয়, ট্রেনের হুইসেল, যেটা আমি অভিষেকের বাড়িতে যখন গিয়েছিলাম সেখানেই শুনতে পেয়েছিলাম। তবে খটকা লাগলেও আমি অতটা ভাবিনি এই বিষয়টা নিয়ে, কারণ ওর কোনো মোটিভ আমি এখানে খুঁজে পাইনি। তাছাড়া ট্রেনের হুইসেল পাওয়া মানেই যে ওই ফোনটা করছে এটাও নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু অভিষেকের বাড়ির বাইরে আমাদের একজন ইনফর্মার ছিল, সেই আমাকে জানায় যে অভিষেক একটা মেন্টাল অ্যাসাইলামে যায়। ওখানকার অ্যাড্রেস নিয়ে আমি সেখানে যাই। ওখানে অভিষেকের নাম বললে কেউ বুঝতে পারে না, তখন ওর ছবি আমি দেখাই। আসলে সবার ছবি আমার মোবাইলে নিয়ে রাখি, এতে অনেক সুবিধে হয় আর কি। আর সত্যিই সেদিনকে সেটা কাজে লেগে গেল। তো ছবি দেখাতেই ওরা চিনতে পারে, আর তারপর ওর জীবনের ভয়ঙ্কর সত্যিটা আমি জানতে পারি। শুধু জেনেছি অভিষেকের বোনের মুখে নাকি একটাই নাম সারাদিন থাকতো, সেটা হলো বিজন। এবার বাকিটা অভিষেক বলবেন। আমি কি বলবো, আর আপনি তো সব জেনেই এসেছেন। সবটা আর জানলাম কোথায়, কিন্তু যতটা জেনেছি তাতে প্রশ্ন তো উঠছেই। বলুন তো, আপনার বোন বিজনের নাম কেন নেয়? ওদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? এসব কেন বলবো আমি আপনাকে, এটা আমার ব্যক্তিগত বিষয়। অভিষেক, এই চিরকুটগুলোর সাথে কিন্তু এই বিয়ের কার্ডের লেখাটা মিলে গেছে, তাই বিষয়টা আর আপনার ব্যক্তিগত নেই। আদ্রিত, প্লিজ একবার দেখে নেবেন। লেখাটা মিলিয়ে আশ্চর্য হয়ে আদ্রিত বলল, অভিষেক দা, তুমি দাদাভাইকে কেন? না মানে কি করে সম্ভব? আরে তোমরা না বেস্ট ফ্রেন্ড? তাহলে কি হলো বলো, প্লিজ বলো, চুপ করে থেকো না অভিষেক দা, বলো। হ্যাঁ, আমি মেরেছি বিজনকে, যার জন্য আমার বোনের আজ এই অবস্থা। তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না, কোনো অধিকার নেই। মৃত্যুই হলো ওর একমাত্র উচিত শাস্তি। কিন্তু তোমার বোনের সাথে, মানে রিনার সাথে দাদাভাই কি এমন করেছিল যে তার জন্য তুমি দাদাভাইকে? তুই তো এখানে থাকতিস না আদ্রিত, তাই জানবি কি করে কি করেছে। তুই তখন দাবার টুর্নামেন্টের জন্য বাইরে গিয়েছিলিস। রিনা বিজনের সাথে খুব গভীর বন্ধুত্বে জড়িয়ে পড়েছিল। কিছুতেই বিজনকে ওর চোখের আড়াল করতে চাইতো না। তুই তো জানিস যে রিনার বুদ্ধিটা একটু বাচ্চাদের মতো, একটু মানসিক প্রবলেমও আছে ওর। কিন্তু জানিস, উজাড় করে ভালোবেসেছিল বিজনকে। ওকেও বিয়েও করতে চেয়েছিল। একদিন ওকে ডিরেক্ট বলেও দিয়েছিল, আই লাভ ইউ বিজন, আমাকে বিয়ে করবে? কি? তোমাকে বিয়ে? কি বলছো এসব? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? দেখো, তোমার বুদ্ধি কম আমি জানতাম, কিন্তু তাই বলে এতটা কম আমি ভাবিনি। আরে আমি নিহারকে ছেড়ে দিলাম আমার আঁকার জন্য, এরপর কিনা আমি তোমাকে বিয়ে করে নিজের কেরিয়ারটা জলাঞ্জলি দেব? পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আর তোমাকে বিয়ে করলে আমার আঁকা, এক্সিবিশন, বিজনেস সমস্ত মাথায় উঠবে। ভগবান, শোনো, আজকের পর এটা কিন্তু মাথায় এনো না প্লিজ। আমি তোমার বন্ধু হয়ে থাকবো। দেখো, আমরা তো ভালো বন্ধু, তাই না? এর থেকে বেশি প্লিজ কিছু তুমি আশা করো না রিনা, প্লিজ। পাগল হয়েছিস অভিষেক?
রিনাকে বিয়ে করব আমি? আরে ওর মতো একজন মানসিক অসুস্থকে বিয়ে করলে আমার জীবনটা জাস্ট ফিনিশ হয়ে যাবে রে। তুই 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 একটা জিনিস ভাব, জীবনে কত কিছুই তো স্যাক্রিফাইস করেছি বল, তুই তো সবই জানিস। তাহলে এটা তুই কি করে বলছিস শুধু রিনা তোর বোন বলে? হ্যাঁ হ্যাঁ বিজন, রিনা আমার বোন বলেই আমি তোকে অনুরোধ করছি, আমার বোনটাকে বিয়ে কর। দেখ আমি কথা দিচ্ছি তোর কেরিয়ারের আমি কোনো ক্ষতি হতে দেবো না রে, কিন্তু তুই প্লিজ ওকে বিয়ে কর প্লিজ। দেখ না হলে আমার বোনটা পাগল হয়ে যাবে রে। প্লিজ বিজন প্লিজ, আমি তোর কাছে হাত জোড় করছি। অভিষেক প্লিজ প্লিজ ভাই, আমার কথাটা একটু ভেবে দেখ। বোনের ভালোবাসায় অন্ধ হয়ে তুই আমাকে কিন্তু বলি চড়াচ্ছিস। দেখ আমি ওকে বিয়ে করলে কিন্তু পাগল হয়ে যাবো রে। প্লিজ আমাকে এগুলো বলিস না। দেখ আমার লাইফটা বরবাদ হয়ে যাবে অভিষেক, প্লিজ দয়া কর, আমার উপর একটু দয়া কর প্লিজ। আর কিছুই বলিনি আমি। আর তারপর যত দিন যায় রিনা একেবারেই যেন নিজেকে ভুলে যেতে থাকে। আসলে এই রিজেকশনটাও কিছুতেই মেনে নিতে পারেনি। একটা সময় একেবারেই সমস্ত রকম বোধ বুদ্ধিও হারিয়ে ফেলে। মাথাটা যতটুকু সুস্থ ছিল পুরোটাই অসুস্থ হয়ে পড়ে। শেষে ওকে মেন্টাল অ্যাসাইলামে দিতে হয়। ডক্টর জানান যে ওর ঠিক হওয়ার আর কোনো চান্স নেই। তারপরেই ঠিক করেছিলাম যে বিজনকে আমি উচিত শিক্ষা দেব। এদিকে একদিকে বিজন সফলতার চূড়ায় পৌঁছে যাচ্ছিল, আর আমার বোনটা ক্রমশ অন্ধকার জগতে তলিয়ে যাচ্ছিল। এটা সহ্য হলো না আমার। সুযোগ খুঁজতে লাগলাম, আর বিশাল সেই সুযোগটা করে দিল আমাকে। জানি না ওই ছবিতেও কি দেখেছিল, কিন্তু আমি ওদের ঝামেলার অস্ত্র করে এই প্ল্যানটা করে নিলাম। সেদিন বিজন নিজের মনে ছবি আঁকছিল, পিছন থেকে ছুরি মারলাম ওকে। ও কোনোভাবেই নিজেকে সেভ করতে পারেনি। অবশ্য আমি ওকে সুযোগই দিইনি। তারপর ছুরিটা পিঠ থেকে বের করে নিই নিঃশব্দেই, সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যাই। এরপর সুযোগ বুঝে বিশালকে একদিন টার্গেট করি। ওকে পিছন থেকে এমনভাবে ধাক্কা মারি যাতে নিমেষেই সে শেষ হয়ে যায়। তারপর সুইসাইড নোটটা ওর পকেটে আমি নিজেই দিয়ে দিই। কিন্তু আপনার একবারও মনে হলো না হাতে লেখাগুলো মেলালেই যে আপনি ধরা পড়ে যাবেন? সত্যি বলতে ধরা পড়ার ভয় আমার ছিল না, তাই এই বিষয়টাতে আমি কোনো মাথা ঘামাইনি। সে কি, এদিকে যেই কারণে বিশালের মতো একটা বাচ্চা ছেলেকে খুন পর্যন্ত আপনি করলেন, একটা খুন ঢাকতে আরেকটা খুন, তারপর তো এই দিকটা দেখা উচিত ছিল আপনার। ম্যাডাম, ধরা যখন পড়েই গেছি তখন আর বলতে দ্বিধা নেই যে পিছনের মতো পাষাণ হৃদয়ের মানুষকে মেরে ফেলে আমি ভালোই করেছি। প্রথমে নিহারিকার মতো মেয়ের মন ভেঙেছে ও, যাকে ও এত ভালোবাসত। তারপর আমার বোনের মতো নিষ্পাপ মেয়ের হৃদয়টা টুকরো টুকরো করে দিল। বেশ করেছি, পুরো পিঠ থেকে বুক পর্যন্ত ঠুকিয়ে দিয়েছি ছুরিটা ওকে। এটাই ওর প্রাপ্য ছিল ম্যাডাম। ওয়েল, দীপাঞ্জন স্যার, খুনি আপনার সামনেই। আদ্রিত, আমার কাজ এখানেই শেষ, আর এখানে উপস্থিত সবাই এখন আসতে পারে। ব্যাস এইটুকুই আপনাদের দেখানো ছিল। থ্যাংক ইউ সুজয়, থ্যাংক ইউ নিহারিকা। শোনক, আশা করি আর কোনো কনফিউশন নেই তোমার? একেবারেই না ম্যাডাম, একদম অল ক্লিয়ার। অভিষেককে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। ইন্সপেক্টর দীপাঞ্জন যাওয়ার সময় বললেন, খুব সুন্দরভাবে গুছিয়ে কেসটা সলভ করেছেন আপনি অলিভিয়া। ভবিষ্যতে একসাথে আরো কাজ করার ইচ্ছে রইল। থ্যাংক ইউ স্যার, তবে আপনার সহায়তা না পেলে এই কাজটা এতটা সহজ হতো না। এই তো আমার কর্তব্য। চললাম তাহলে, যে কোনো দরকারে কল করবেন। নিশ্চয়ই স্যার। ইন্সপেক্টর দীপাঞ্জন, সুজয় আর নিহারিকা সবাই একে একে চলে গেলেও আদ্রিত তখনও বসেই আছে। অলি আশ্চর্য হয়ে ওকে জিজ্ঞাসা করল, কি হলো, আপনি এত কি ভাবছেন? আপনার দাদার কেস তো সলভ, তাহলে? একটা ব্যাপার মাথা থেকে যাচ্ছে না ম্যাডাম। ওই ছবিটার জন্য বিশাল এত ডিসপারেট হলো কেন? কি ছিল ওই ছবিটাতে? বিশালের সঙ্গে টিয়ার সম্পর্ক ছিল, হয়তো ওকে দেবে বলেই। না, তাহলেও এটা কি এমন ছবি যার জন্য বিশাল এত গন্ডগোল বাঁধিয়ে দিল? আর ছবিটা গেলই বা কোথায়? আমি তো রিপোর্ট লিখিয়েছি, কিন্তু সরি, কিন্তু রিকোয়েস্ট করছি ওই ছবিটার কথা আর ভাববেন না প্লিজ। হয়তো বিশাল ওটা ওর যথাযথ জায়গায় পৌঁছে দিয়েছে।
আর ওর ডুপ্লিকেট তো আছেই আপনার ঘরে, ওটাই থাক না হয়। অরিজিনালটা পাওয়ার আশা আপনি ছেড়েই দিন। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি যা করলেন এতে অন্তত আমার দাদা ভাইয়ের আত্মার শান্তি পাবে। আমি শুধুই ভাবছি, একজন অসুস্থ মানুষের জন্য আমার দাদা ভাইয়ের সুস্থ জীবনটাই শেষ করে দিল অভিষেকদা। এটা কোথাকার ন্যায় বিচার? দাদা কি এমন অন্যায় করেছিল? হয়তো আপনি ঠিকই বলেছেন, কিন্তু যার কাছের জন কষ্টে থাকে সেই যন্ত্রণা শুধু সেই বোঝে। ন্যায় অন্যায় বোধ তার আর থাকে না। তাই হয়তো অভিষেকের মনে ক্রাইম করেও কোনো অপরাধ বোধ নেই। এসব না ভেবেই শুধু এটাই ভাবুন না যে আপনার দাদার অন্তত ন্যায় বিচার হলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ম্যাডাম, আমি কৃতজ্ঞ আপনার কাছে। বাড়ি গিয়েই পেমেন্টটা করে দিচ্ছি। আসছি, হ্যাঁ সৌনকদা, চললাম গো। আদ্রিত চলে যেতেই সৌনক বলল, তুমি নিহারিকাকে সেভ করলে কেন? হ্যাঁ, যাই হোক, ছবিটা তো আদ্রিতের কাছেই থাকার কথা। আমার মনে হয় ছবিটার যা ইমোশন, যার জন্য বিজন ওটা বিক্রি পর্যন্ত করেনি, সেই ইমোশনটা আদ্রিত বুঝবে না। হয়তো এক সময় বিক্রিই করে দেবে, কিন্তু নিহারিকার কাছে থাকলে ওর যেমন স্বার্থ সিদ্ধি হয়, তেমনি একজন মৃত মানুষের শেষ ইচ্ছেও পূর্ণ হয়। আমি জানি নিহারিকা এটা কোনোদিনও বিক্রি করবে না, ও সারা জীবন আগলে রাখবে। এভাবেই ও একদিকে বিজনের কাছেও থাকবে, আর বিজনের প্রিয় জিনিসও একদম সঠিক জায়গাতেই আজীবন থেকে যাবে। তুমি তো বেশ রোম্যান্টিক মানুষ দেখছি। শুধু তোমার জন্যই নিহারিকা বেঁচে গেল, নয়তো অন্য কেউ হলে না একেবারে চুরির কেসে ভেতরে করে দিত ওকে। ওর ভাগ্যটা ভালো যে অলিভিয়া চ্যাটার্জির হাতে পড়েছে। একদিকে কঠিন হলেও অন্যদিকটা বড্ড নরম। ভালোবাসার জন্য আমি সবসময়ই কোমল। এভাবেই না হয় বেঁচে থাকুক ভালোবাসা।